নমস্কার। গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। শুনছেন নিমাই ভট্টাচার্যের লেখা উপন্যাস যৌবন নিকুঞ্জে। আজ পড়ব উপন্যাসটির দ্বিতীয় পর্ব। দিনের বেলার সূর্যের কথা না হয় বাদই দিলাম। রাত্রের আকাশের দিকে তাকালে শুধু চাঁদই দেখতে পাওয়া যায় না, দেখা যায় অসংখ্য গ্রহ নক্ষত্র। এদের মধ্যে কেউ বড়, কেউ ছোট, কেউ বেশি উজ্জ্বল, কেউ কম, কারুর গুরুত্ব বেশি, কারুর কম, কেউ বা কাছে, কেউ দূরে। আমরা যারা পৃথিবীর মানুষ তারা সবাইকে চিনি না, জানি না। মঙ্গল, শুক্র বা শনি গ্রহ ছাড়া হয়তো সপ্তর্ষিমণ্ডলকে চিনতে পারি। ওদের স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্যের কিছু কিছু খবর রাখি। কিন্তু দিগন্ত বিস্তৃত আকাশে এরাই তো সব নয়, আরও অনেকে আছে। তাদের খবর রাখার তাগিদ আমাদের বড় কম। সমাজ সংসার, আমাদের চারপাশে যে অসংখ্য মানুষের ভিড়, তাদের মধ্যে আমরা শুধু জেনে রেখেছি মঙ্গল, শুক্র, শনি গ্রহ ও সপ্তর্ষিমণ্ডলকে। খবরের কাগজের স্পেশাল করেসপন্ডেন্টের চাকরি করতে গিয়ে বিচরণ করতে হয় স্বর্গ, মর্ত, পাতাল। দেখা পাওয়া যায় তিন দুনিয়ার নানা মানুষের, নানা চরিত্রের। কবে, কখন, কোথায় কার সঙ্গে আলাপ হয়ে যায় তার হিসাব রাখাও সম্ভব নয়। এত লোকের সঙ্গে আলাপ হয় যে খেয়ালই থাকে না। বাজপেয়ী সাহেবের সঙ্গে কবে, কোথায়, কখন, কেমন করে আলাপ হয়েছিল সে কথা আমার মনে নেই। তবে এইটুকু মনে আছে, জেনারেল ইলেকশনে হেরে যাবার পরই বাজপেয়ী সাহেব হঠাৎ রাজনীতিতে খুব বেশি সক্রিয় হয়ে উঠলেন। সাধারণত নির্বাচনে হেরে যাবার পর বাজপেয়ী সাহেবের সমগোত্রীয়েরা হারিয়ে যান জনারণ্যের ভিড়ে। রাম, শ্যাম, যদুমধুর মতন বাজপেয়ী সাহেব সাধারণ মানুষ নন। তিনি শুধু বর্তমানই দেখেন না, ভবিষ্যতের দিকেও সতর্ক দৃষ্টি রাখেন। ভবিষ্যতের দিকে সেই সতর্ক দৃষ্টি রেখেই বাজপেয়ী সাহেব অস্বাভাবিক সক্রিয় হয়ে উঠলেন রাজনীতিতে। ইলেকশনে হেরে যাবার সমস্ত গ্লানি সরিয়ে দিয়ে তিনি স্বচ্ছন্দে বিচরণ শুরু করলেন ভারতের রাজনীতির সর্বোচ্চ মহলে। বাজপেয়ী সাহেব অতীতে জমিদার ছিলেন। এখন জমি হারিয়েছেন, কিন্তু কারখানার মালিক হয়েছেন। নায়েব মশাইয়ের ঘরে জেনারেল ম্যানেজার বসেন। অতীতের নাচঘর এখন বোর্ড অফ ডাইরেক্টরসদের মিটিং রুম হয়েছে। ন্যাংটো মেয়েদের ছবি আঁকা যে ঘরে বসে জমিদার শঙ্করনাথ বাজপেয়ী জরির তাকিয়া হেলান দিয়ে রাজ্য শাসন বা দুঃশাসন করতেন, এখন সেই ঘরে বসেই তিনি ম্যানেজিং ডাইরেক্টর চেয়ারম্যানের কাজ চালান। আর বিশেষ কিছু পরিবর্তন হয়নি। শুধু তাকিয়া বিদায় নিয়ে মেহগনি কাঠের কিছু নতুন ফার্নিচার এসেছে, আর দেওয়ালের একদিকে নতুন কারখানার ফটো ঝুলছে। সরকার জমিদারি কেড়ে নিলেন, কিন্তু বাজপেয়ী সাহেবের আয় বেড়ে গেল। অনেক নগদ টাকাও হাতে এলো। জমিগুলো সরকার নিয়ে নিল, বিনিময়ে মোটা অঙ্কের ক্ষতিপূরণ। পতিত জমিগুলোর জন্য সমান ক্ষতিপূরণ এলো। বড় বড় শহরে যে প্রাসাদগুলো ছিল সেগুলো ব্যক্তিগত সম্পত্তি বলে সরকার হাত দিলেন না। দার্জিলিং, কার্শিয়াং, কলকাতা, পাটনা, দ্বারভাঙা, মুসৌরি, নিউ দিল্লির প্রাসাদগুলো বাজপেয়ী সাহেবেরই থেকে গেল। জমিদারিতে অনাথ হবার পর বাজপেয়ী সাহেব রাতারাতি দেশপ্রেমিক হলেন। সিল্ক ছেড়ে খদ্দর ধরলেন, ঘোড়ার গাড়ি বাতিল করে মোটর গাড়ি ধরলেন। এসব খবর আমরা সবাই জানতাম। আরও কিছু কিছু খবর জানতাম প্রাইম মিনিস্টার লন্ডন গেলে উনিও যেতেন। কোনো ধাক্কাধাক্কি বা ঝামেলা না করেই প্রাইম মিনিস্টারের পাশে দাঁড়িয়ে হেঁ হেঁ করে হাসতে হাসতে ছবি তুলতেন। প্রাইম মিনিস্টার নিউ ইয়র্ক গেলে বাজপেয়ী সাহেবও যেতেন শ্রদ্ধা জানাতে। এসব আমরা জানতে পারতাম, কিন্তু কেউ জানতে পারত না যে
বড় বড় সেক্রেটারিরা বিদেশে গেলেও বাজপেয়ী সাহেব যেতেন তাদের সাহচর্য উপভোগের জন্য। মিনিস্টার বিদেশে গেলে খবরের কাগজে রিপোর্ট ছাপা হয়, সেক্রেটারিরা গেলে সবসময় কাগজে খবর ছাপা হয় না। রোম, জেনেভা, লন্ডন, নিউ ইয়র্ক, মস্কো বা টোকিও থেকে রয়টার বা অ্যাসোসিয়েটেড প্রেস মন্ত্রীদের খবর পাঠায়, কিন্তু সেক্রেটারিদের আগমন নির্গমনের খবর রাখার প্রয়োজন বোধ করে না। বেচারা ফরেন করেসপন্ডেন্টরা তো জানে না যে দিল্লিতে উদ্যোগ ভবনে সেকশন অফিসারদের শ্রীচরণে তৈল মর্দনের জন্য বড় বড় কোম্পানি হাজার হাজার টাকা মাইনের অফিসার রাখে। সেক্রেটারিদের তো কথা ছেড়েই দিলাম। এমনি করে আমাদের সবার চোখে ফাঁকি দিয়ে বাজপেয়ী সাহেব বেশ একটা মাঝারি ধরনের ভিআইপি হয়ে উঠলেন। দেখতে দেখতে ডজন ৩-৪ কমিটির সদস্যও হলেন। একটির পর একটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হলো। ভাকরা নাঙ্গাল, ভিভিসি, ময়ূরাক্ষী তৈরি হলো। বায়োস্কোপে সেসব দেখানো হলো, প্রদর্শনী করা হলো। হাটে ঘাটে মাঠে ও পার্লামেন্টে লক্ষ লক্ষ বক্তৃতা দেওয়া হলো। জাপান, জার্মান, রাশিয়া, আমেরিকার সার্টিফিকেট জোগাড় করা হলো। আমাদের চাষিরা তবুও বলদ ছেড়ে ট্রাক্টর ধরল না, গোবরের সার ত্যাগ করে অ্যামোনিয়া ফসফেট ব্যবহার করা শিখল না। শেষে রেডিওকে বলা হলো, চাষিদের শিক্ষার আসর চালু করো। অল ইন্ডিয়া রেডিওর আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম এক্সিকিউটিভ থিয়েটার রোড, পার্ক স্ট্রিট, ম্যান্ড্রেভিলা গার্ডেনের মেম সাহেবদের বক্তৃতা দেবার নেমন্তন্ন করলেন। তারা ছাদে টবের মধ্যে পটল চাষের পরামর্শ দিলেন, অভিজ্ঞতার বর্ণনা দিলেন। পঞ্চবার্ষিকী পরিকল্পনা আরও এগিয়ে চলে। লাট সাহেবের প্রাসাদের লনে প্রদর্শনী হয়। পরের দিন সকালে 1.5 মণ ওজনের কুমড়ো, 1 কিলো ওজনের একটা পটল, 3 ফুট লম্বা একটা কলার ছবি ছাপা হলো সমস্ত খবরের কাগজে। চাষিদের উৎসাহ দেবার জন্য আরও অনেক কিছু করা হলো। বাজেটে টাকা বাড়ল, মন্ত্রী সেক্রেটারির দল উৎসাহ পেল, কিন্তু প্রোলেটারিয়েট চাষিরা যে তিমিরে সে তিমিরেই থেকে গেল। কুচপরোয়া নেই। একদিকে বলা হলো সোশ্যালিজম করা হবে, অন্যদিকে ভিক্ষার ঝুলি নিয়ে হাই পাওয়ার ডেলিগেশন রওনা হলেন নিউ ইয়র্ক। গম চাই, চাল চাই। এই হাই পাওয়ার ডেলিগেশনে বাজপেয়ী সাহেবও স্থান পেলেন। পালামের মাটি ছেড়ে আকাশে উড়বার আগে গলাবন্ধ কোট পরে ব্রিফকেস হাতে নিয়ে সবাই ছবি তুললেন। সপ্তাহ 2-1 মধ্যেই ডেলিগেশন আবার দেশে ফিরে এলেন। 2 হাত নয়, 10 হাত ভর্তি করে ফিরে এলেন। হাজার হাজার লক্ষ লক্ষ টন গম চাল ছাড়াও টেরিলিনের স্যুট, শার্ট, ট্রানজিস্টার, টেপ রেকর্ডারও নিয়ে এলেন হাই পাওয়ার ডেলিগেশনের সদস্যরা। দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হাঁড়ি চড়িয়ে বসেছিল ডেলিগেশনের আশায়। হাতে সময় একেবারেই ছিল না, হুড়মুড় করে ফিরে আসতে হয়েছিল। কোনো মতে এক ফাঁকে একটু সময় করে নিয়ে বাজপেয়ী সাহেব একটা কোলাবোরেশনের ব্যবস্থা করেছিলেন। তাড়াহুড়োর জন্য বাজপেয়ী সাহেব আরও অনেক কিছুই করতে পারেননি। ইচ্ছা ছিল বন্ধুবান্ধবদের একটু ভালোভাবে আপ্যায়ন করেন, পারেননি। নিউ ইয়র্কের ভালো ভালো নাইট ক্লাবগুলোতেও যেতে পারেননি। একদিন 55 স্ট্রিটে ব্লু এঞ্জেলে গিয়েছিলেন, আর দিল্লি রওনা হবার আগের দিন সারা সন্ধ্যা সারা রাত্রিটা ইজিপশিয়ান গার্ডেন্সে বেলি ডান্সারদের নাচ দেখা ছাড়া কিছুই সম্ভব হয়নি। বাজপেয়ী সাহেব মর্মাহত হলেও তাঁর বিচরণ সরকারি বন্ধুরা ক্ষুণ্ণ হননি। তাঁরা জানেন ভারত সরকার যা ডেইলি অ্যালাউন্স দেন তা দিয়ে নিউ ইয়র্কে সন্ধ্যাবেলায় কোনো হরিসভায় গিয়ে কীর্তন শোনাও সম্ভব নয়। সুতরাং বাজপেয়ী না থাকলে তো যাকগে সেসব কথা। জমিদার শঙ্করনাথ বাজপেয়ী আরও উঠলেন, চরচর করে উঠলেন। কিছুকাল বাদে মিসেস বাজপেয়ীও স্টেজে নামলেন। মিস্টার বাজপেয়ীর আর্থিক প্রতিপত্তি ম্লান হয়ে গেল। 1 সপ্তাহে 1.5 কোটি টাকার সেভিংস সার্টিফিকেট বিক্রি করে
রাজধানীর ইলাইট সোসাইটির ললনাকুলের সবচাইতে উজ্জ্বল জ্যোতিষ্ক হলেন মিসেস বাজপেয়ী। কফি হাউসের আড্ডাখানায় কিছু আজে বাজে লোক কুৎসিত ইঙ্গিত করলেও মিসেস বাজপেয়ীর কৃতিত্বকে অস্বীকার করা অন্যায় হবে। তবে এ কথাও সত্য, মিসেস বাজপেয়ীর রূপ ছিল, লাবণ্য ছিল, যৌবন চলে গেলেও আকর্ষণ যথেষ্টই ছিল। সূর্য অস্ত গেলেও আলো বিদায় নেয় না। দুপুরবেলার চাইতে গোধূলি অনেক মিষ্টি, অনেক বেশি আকর্ষণীয়। তাই বোধহয় মিসেস বাজপেয়ীকে এখনও অনেক বেশি মিষ্টি, অনেক বেশি তৃপ্তির মনে হয়। প্রথম দিন যখন আমি দেখি তখন ভাবতে পারিনি গোধূলি বলে, ভেবেছিলাম প্রভাত বেলার প্রথম স্পর্শ। যৌবনের মধ্যাহ্ন যে পালিয়ে গেছে, আর ফিরবে না, ফিরতে পারে না, কল্পনাও করিনি। আমার দুটি চোখের পাতায় যেন একটু সুরমা লেগে গিয়েছিল। রাজধানীর রঙ্গমঞ্চ থেকে মিস্টার বাজপেয়ী হঠাৎ কোথায় হারিয়ে গেলেন। একবার যেন মনে হয়েছিল তাঁর অভিনয়ের পালা শেষ হয়েছে। খবরের কাগজের স্টাফ রিপোর্টারদের মতো স্পেশাল করেসপন্ডেন্টদের এখতিয়ার স্বর্গ মর্ত পাতাল পর্যন্ত ব্যাপ্ত নয়। পাটের গুদামে অগ্নিকাণ্ড, চিড়িয়াখানায় নতুন অতিথির আবির্ভাব ও তিরোধান, সমবায় সমিতির পানের দোকানের উদ্বোধনে মন্ত্রীর বক্তৃতা, বৃষ্টির জলে লবণের স্বাদ, খরা, অতিবৃষ্টি, বন্যা, ট্রাফিক জ্যাম, পুলিশ অফিসারের অকস্মাৎ বদলি, রবীন্দ্র জয়ন্তী, নববর্ষ, টাকায় 10 ইলিশ মাছ, জামাইষষ্ঠীতে 25 টাকায় 1 কিলো সন্দেশ ইত্যাদি ইত্যাদি সব কিছুই স্টাফ রিপোর্টারদের এখতিয়ার। স্পেশাল করেসপন্ডেন্টরা শুধু সর্বভারতীয় ও আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেই বন্দী। মিসেস বাজপেয়ী তাই ঠিক আমার এখতিয়ারে ছিলেন না। কিন্তু যেভাবে অপ্রতিহত গতিতে উপরে উঠতে শুরু করেছিলেন, তখন খেয়াল না করে উপায় থাকেনি। প্রত্যক্ষ যোগাযোগ না রাখলেও নজর এড়িয়ে চলতে পারিনি। তাছাড়া টপ পলিটিক্যাল সার্কেল ছাড়াও টপ ডিপ্লোম্যাটিক সার্কেলেও মিসেস বাজপেয়ীর যোগাযোগ বড় নিবিড় হয়ে উঠেছিল। কখনো খবরের তাগিদে, কখনো সামাজিক প্রয়োজনে ডিপ্লোম্যাটিক পার্টিতে যেতেই হতো। আর সেই সব পার্টিতে মিসেস বাজপেয়ীর জনপ্রিয়তা দেখে মুগ্ধ হতাম। মিসেস বাজপেয়ীর রূপ ছিল, যৌবন ছিল। আমার মতো ছোকরাদের কাছে এর আকর্ষণ অনেক, কিন্তু আমার কাছে তার চাইতেও বড় আকর্ষণ ছিল তার দেশপ্রেম, ভারতবর্ষের প্রতি ভালোবাসা, ভারতবর্ষের কোটি কোটি দরিদ্র মানুষের প্রতি তার দরদ। কোটিপতির পাশে বসে শ্যাম্পেন বা ফ্রেঞ্চ ওয়াইনের গ্লাসে হাতে নিয়েও ভুলতে পারতেন না নিজের দেশের সেই সব মানুষদের যারা এক মুষ্টি অন্যের জন্য মন্দিরে যায়, দারোগার পা জড়িয়ে ধরে, ভদ্রলোকদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। ভগবান এই পৃথিবীতে কিছু কিছু দুর্লভ চরিত্রের নারী পুরুষ পাঠান, যারা শুধু পরের সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেন। একটি মুহূর্ত অপচয় না করে শুধু কাজ করে যান। বিনিময়ে কোনো প্রত্যাশাও এরা করেন না। এরা প্রশংসা চান না, হাততালি চান না, খবরের কাগজে ছবি ছাপাতে চান না, চান না অর্থ, চান না মন্ত্রিত্ব। এই ধরনের দুর্লভ চরিত্রের নারী পুরুষ পৃথিবীর অন্যান্য দেশে খুব বেশি না থাকলেও আমাদের ভারতবর্ষে নেহাত কম নেই। আমরা ভাগ্যবান। হাজার হোক বুদ্ধদেব গান্ধীজির দেশ তো। মিসেস বাজপেয়ীও এই ধরনের দুর্লভ চরিত্রের একজন অনন্যা। এই তো সেবার চীন হিমালয় টপকে এদিকে এলে কি অসাধারণ কাণ্ডটাই না করলেন। কোটিপতি শঙ্কর বাজপেয়ীর স্ত্রী দেশের সেই চরম দুর্যোগের দিনে চোখের জল সামলাতে পারেননি। ঐশ্বর্য ঐতিহ্যকে পেছনে ফেলে নিজের সুখ শান্তি আহার নিদ্রা বিসর্জন দিয়ে ঝাঁপ দিলেন দেশের কাজে। দাঁড়ে দাঁড়ে ভিক্ষার ঝুলি নিয়ে হাজির হলেন। ভারতবর্ষের মানুষের অন্তরাত্মা এখনও মরেনি, দেশপ্রেমের ধারা একেবারে শুকিয়ে যায়নি। তাই তো তাঁরা ব্যর্থ করেননি মিসেস বাজপেয়ীকে। খুব বেশি দিন নয়, মাত্র সপ্তাহ দুয়েকের প্রচেষ্টায় অসাধ্য সাধন করলেন মিসেস বাজপেয়ী।
কয়েক লক্ষ নগদ টাকা ছাড়াও অসংখ্য জিনিস সংগ্রহ করলেন। কয়েক হাজার বোতল হুইস্কি, রাম, বিয়ার, জিনও ভিক্ষা পেলেন। আরও পেলেন অনেক কিছু। ডিপ্লোম্যাটিক এনক্লেভের নিজের প্রাসাদের 2টি বিরাট লিভিং রুম ভরে গেল। মিসেস বাজপেয়ী তবু থামেন না, আরও এগিয়ে যান, আরও কয়েক লক্ষ টাকা সংগ্রহের জন্য নতুন উদ্যমে এগিয়ে যান। তাঁর সে শুভ প্রচেষ্টা ব্যর্থ হয়নি। দিল্লির নারী পুরুষ নির্বিশেষে উপলব্ধি করেছিলেন এই মহীয়সী দেশপ্রেমিকার অন্তরের বাণী। মাস 3 পরে একদিন সুপ্রভাতে মহা ধুমধাম করে কয়েক ডজন প্রেস ফটোগ্রাফকে সাক্ষী রেখে এক অনন্য দেশপ্রেমিক মন্ত্রীর হাতে সমর্পণ করলেন তার সংগৃহীত সব কিছু। মন্ত্রীপ্রবর মিসেস বাজপেয়ীর দেশপ্রেমে মুগ্ধ হয়ে একটা ছোট সুন্দর বক্তৃতা দিলেন। মুভি ক্যামেরার দিকে মুখ করে ছলছল চোখে দেশবাসীর উদ্দেশ্যে আরও অনেক স্বার্থত্যাগ করার আবেদন করলেন। চারদিক থেকে হাততালি পড়ল। অধোবদনে বিনম্র চিত্তে মিসেস বাজপেয়ী সমস্ত প্রশংসার ঊর্ধ্বে নিজেকে সরিয়ে রাখলেন। মিসেস বাজপেয়ীর এসব কীর্তি, কাহিনী, আত্মত্যাগ সবাই জানত, আমিও জানতাম। অনেকের মতো দূর থেকে আমিও হয়তো তাকে শ্রদ্ধাও করতাম। রাজধানীর নিত্যকার রঙ্গমঞ্চে এমনই অনেক নারী পুরুষ নিয়মিত অভিনয় করেন। কেউ 2-1টি দৃশ্যে অভিনয় করেই বিদায় নেন, কেউ বা দীর্ঘদিন ধরে অভিনয় করতে করতে অকস্মাৎ একদিন সবাইকে চমকে দিয়ে নায়ক নায়িকার ভূমিকায় আত্মপ্রকাশ করেন। তাই তো অত অসংখ্য চরিত্রের প্রতি নজর রাখা আমার মতো অপদার্থ সাংবাদিকের পক্ষে সম্ভব হতো না। মিসেস বাজপেয়ীর প্রতি যে ভবিষ্যতেও নজর দিতে হবে তাও ভাবিনি। কিন্তু একদিন দিল্লির হাড় কাঁপানো কনকনে শীতের চরম দুঃখের দিনে পার্লামেন্টের যে বাজেট অধিবেশন শুরু হয়েছিল, প্রায় 120 ডিগ্রি গরমের মধ্যে মে মাসের 12 বেলায় সেই অধিবেশন শেষ হলো। এমপিদের সঙ্গে সঙ্গে আমরাও হাঁপ ছেড়ে বাঁচলাম। পরের 2 দিন আর ঘর থেকে বেরুলামই না। বেলা 9টা কি 9:30 পর্যন্ত ঘুমোলাম। 5-7 কাপ বেড টি খেয়ে 8-10টা সিগারেট উড়িয়ে খবরের কাগজ পড়লাম। তারপর কয়েকটা টেলিফোন এলো গেল। বেলা 3টেয় লাঞ্চ, 4টে টি, আবার টেলিফোন, আবার চা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। দিনের আলো পালিয়ে আবছা অন্ধকার চারপাশে আস্তে আস্তে ভিড় জমাতে লাগলো। ঘরের মধ্যে আর নিজেকে বন্দি করে রাখতে পারলাম না। বেরিয়ে পড়লাম। ভাবনা চিন্তা না করেই বেরিয়ে পড়লাম। কোথায় যাব, কার কাছে যাব, কি করব, কোনো কিছুই না ভেবে বেরিয়ে পড়লাম। ঝোঁকের মাথায় অনেক সময় আমি অমনি বেরিয়ে পড়ি। আজও বেরুলাম। গাড়িতে স্টার্ট দিয়ে অলিগলি ডিঙিয়ে লিংক রোডে পড়লাম। ডান দিকে না বাঁ দিকে যাব ভাবতে ভাবতে ডান দিকেই স্টিয়ারিং ঘুরে গেল। লোদি হোটেল পাশে রেখে লোদি রোড পার হলাম। ওবেরয় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের গা ঘেঁষে ওয়েলেসলি রোড ধরে এগুতে এগুতে ইন্ডিয়া গেট পার হলাম। সামনেই কার্জন রোড, কিন্তু আর একবার স্টিয়ারিংটা ঘুরে গেল। শেষ পর্যন্ত হাজির হলাম ক্যাপ্টেন বড়ুয়ার আস্তানায়। পেলাম না। এলাম এয়ারফোর্সের সেন্ট্রাল ভিস্তা মেসে। সামনের ব্লকটা ছাড়িয়ে পিছনের লাউঞ্জের দিকে এগুতেই দেখি স্কোয়াড্রন লিডার আলু সেন গাড়িতে স্টার্ট দিচ্ছে। এক সহকর্মী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আলু সেনের স্পেশাল ডিউটি পড়েছে। সকালবেলাতেই খবর পেয়েছিল, কিন্তু সারা রাত্রি ডিউটি দেবার আগে একটু দিবানিদ্রা দিতে গিয়ে দেরি হয়ে গেছে আলু সেনের। স্ট্যান্ডার্ড হেরাল্ডের স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে আলু সেন বলল, জার্নালিস্ট, রিয়েলি সরি, কাল আসিস। আমি শুধু বললাম, মুভ অন বেবি, আই নিড কোম্পানি টুডে, নট টুমরো। আলু সেন গাড়িটা পুরো ঘুরিয়ে নিল। কেন রে, কাল বুঝি দেবী ট্যুর করে ফিরবেন? মুচকি হেসে আলু সেন বিদায় নিল। আমি সেন্ট্রাল ভিস্তা মেস থেকে
বেরিয়ে আসতে আসতে একটা সিগারেট ধরিয়ে আবার গাড়িতে বসলাম। আজ ঠিক মনে নেই সেদিন সে সন্ধ্যায় কেন ও কীভাবে মালতী বৌদির আস্তানায় হাজির হলাম। ভেবেছিলাম এতদিন পর হাজির হয়ে মালতী বৌদি ও সদানন্দদাকে চমকে দেব, তারপর কিছু খাতির ভালোবাসা উপভোগ করব। হাসি ঠাট্টা গল্পগুজব চা কফির পর্ব শেষ হতে হতে বেশ রাত হবে। মালতী বৌদি বলবে খেয়ে যেতে, সদানন্দদা বলবেন এই কথা আর জিজ্ঞাসা করবার কি আছে মালতী। আমি প্রবল আপত্তি করব, কিন্তু শেষ পর্যন্ত মাত্র খান কয়েক লুচি খেতে রাজি হব। শেষ পর্যন্ত অবশ্য আমার প্রয়োজন ও ক্ষমতার অতিরিক্তই খাব এবং মধ্যরাত্রির প্রাক্কালে বিদায় নেবার আগে মালতী বৌদিকে নিয়ম মাফিক ধন্যবাদ জানিয়ে ছোট করব না। শুধু বলবো, রোজ রোজ খাঁটি ঘিয়ের লুচি খাইয়ে আমার লিভারটার আর সর্বনাশ করো না। সামনের রবিবার খাঁটি ডালডায় ভেজে কড়াইশুঁটির কচুরি খেতে দিও। সদানন্দদা আমার কথা শুনে মুচকি মুচকি হাসবেন, আর মালতী বৌদি বলবেন অত ভনিতা না করে সোজাসুজি বললেই হয় কড়াইশুঁটির কচুরি খেতে ইচ্ছে হয়েছে। প্ল্যান না করলেও মালতী বৌদির ওখানে গিয়ে আরও অনেক মজা, অনেক আনন্দ হয়। তাই তো সেদিনও অনেক প্রত্যাশা নিয়ে গিয়েছিলাম, কিন্তু বিধাতা পুরুষ সব ভণ্ডুল করে দিলেন। শুনেছি ভগবানের দয়ার শেষ নেই, তিনি নাকি দয়ার অবতার, সর্বমঙ্গলময়। অথচ আমি তো দেখি তিনি মানুষকে দুঃখ দিতে শিরোমণি মশাই। এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সুখ দুঃখের কন্ট্রোল রুমের অফিসার ইনচার্জ হয়ে বোধ করি বিধাতা পুরুষের আরেকটু কাণ্ডজ্ঞান থাকা উচিত ছিল। অঙ্কশাস্ত্রে আরেকটু জ্ঞান অর্জন করার পরই এতগুলো মানুষের জীবনের হিসাব নিকাশ যোগ বিয়োগ গুণভাগ করা উচিত ছিল। আমার সোশ্যালিস্ট হবার পর বিধাতা পুরুষ এই চাকরিটা পাননি। যখন তিনি এই চাকরিটা পেয়েছিলেন তখন পাবলিক সার্ভিস কমিশন কাজ শুরু করেনি। এমনভাবে বিধাতা পুরুষ কাজটি জোগাড় করেছেন যে শত আন্দোলন করেও তাকে এই পদ থেকে হটানো সম্ভব নয়। তাই তো এতগুলো মানুষের জীবনের হিসাব নিকাশ ওলট পালট করে দিলেও কিছু করা সম্ভব হচ্ছে না। সেদিন সন্ধ্যায় মালতী বৌদির আস্তানায় পৌঁছবার পর অতীতের অনেকবারের মতো আবার বিধাতা পুরুষের নতুন কিছু ত্রুটি বিচ্যুতি নজরে পড়ল। শুধু যে আমার কপালে খাঁটি ঘিয়ের লুচি জুটল না তা নয়, মিসেস বাজপেয়ীর মতো অনন্যা মহিলার ক্ষেত্রেও যে ভাগ্যবিধাতা এমন করে হিসাব নিকাশের গরমিল করবেন ভাবিনি। আর ভাবিনি মিসেস বাজপেয়ীর জীবন সাগরের ঢেউ আমাদের পর্যন্ত তলিয়ে নিয়ে যাবে। কত কিছুই তো ভাবিনি, আশা করিনি, কিন্তু আমার ভাবনা চিন্তা আশা আকাঙ্ক্ষার বাইরেও তো অনেক কিছুই ঘটল, ভবিষ্যতেও ঘটবে। সবই বুঝি, তবুও চমকে গিয়েছিলাম সেদিন। মালতী বৌদি শুয়ে শুয়ে কাঁদছিলেন। সদানন্দদা পাথরের মূর্তির মতো নিশ্চল হয়ে ওপাশের ঘরে বসেছিলেন। আমি ঘরে ঢুকে বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তারপর সদানন্দদা বললেন, বসো। আমি তবুও বসতে পারলাম না, স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। আরও কিছু সময় কেটে গেল। সদানন্দদা এবার বললেন, তোমার বৌদির এক বিশেষ বন্ধু আজ সুইসাইড করেছেন। সারাদিনে এক ফোঁটা জলও মুখে দেয়নি, যদি পারো ওকে কিছু খাওয়াও। ঘণ্টা দুয়েকের চেষ্টায় মালতী বৌদিকে শুধু এক গিলাস দুধ খাইয়েছিলাম। দুধ খাবার পর আবার বালিশে মুখ গুজে বিছানায় লুটিয়ে পড়ল। পরের দিন সব কথা শুনলাম। সে অনেক দিন আগেকার কথা। চন্দ্রিকা প্রসাদজি জমিদার পুত্র হয়েও শুধু বেনারসের বাইজি বাড়িতে জীবন কাটাতে চাননি। তাই তো তিনি কোনো মতে ওই জমিদার বাড়ির নাগপাশ থেকে নিজেকে মুক্ত করে লখনৌ গিয়েছিলেন লেখাপড়া শিখতে। একটা নয়, দুটো নয়, তিনটে পাশ করে এই বিখ্যাত বংশের প্রথম ও একমাত্র গ্র্যাজুয়েট হলেন।
গ্র্যাজুয়েট পুত্রের অভ্যর্থনার জন্য পিতা বিরাট উৎসবের আয়োজন করলেন। বাজি পোড়ানো হলো, ভোজসভা হলো, সারা রাত্রির ধরে সেরা বাইজিদের নাচ হলো। বিশিষ্ট অতিথিদের জন্য শুদ্ধ বিলাতি মদও দেওয়া হলো অকৃপণভাবে। সেদিনের সে উৎসবের অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে সেশন জজ লিটন সাহেবও এসেছিলেন। বাইজিদের নাচ দেখতে দেখতেই এক ফাঁকে তিনি চন্দ্রিকা প্রসাদজিকে বললেন, তোমাদের তো এত টাকা আছে, হোয়াই নট গো টু ইংল্যান্ড ফর হায়ার স্টাডিজ? তাছাড়া তুমি যখন আইডল অ্যান্ড ল্যাভিস জমিদারি লাইফের চাইতে লেখাপড়া করাই বেশি পছন্দ করো। ওই বাজিগুলো পুড়ে ছাই হয়ে যাবার পরে, বাইজিগুলো ক্লান্তিতে ঘুমিয়ে পড়বার পরে, মদের বোতলগুলো নিঃশেষ হবার পরে চন্দ্রিকা প্রসাদজি আর দেরি করেননি। সোজা চলে গিয়েছিলেন লিটন সাহেবের বাংলোয়। ঠিক হলো চন্দ্রিকা প্রসাদজি ব্যারিস্টারি পড়বেন এবং লিটন সাহেব তার কিছু বন্ধুবান্ধবকে প্রয়োজনীয় ব্যবস্থা করবার জন্য চিঠিপত্র দিয়ে দেবেন। চন্দ্রিকা প্রসাদজি জানতেন যে তড়িৎ গতিতে তার পরিকল্পনা কার্যকরী না করলে পিতার খামখেয়ালিতে সব কিছু ভেসে যাবে। লিটন সাহেবের চিঠিপত্রের উত্তর এসে গেল। বন্ধুবান্ধবরা আশ্বাস দিলেন সাহায্য করবার। জাহাজের ক্যাবিন বুক করাও হলো। জামা কাপড় দিয়ে ট্রাঙ্ক সুটকেস পর্যন্ত গোছানো হয়ে যাবার পর চন্দ্রিকা প্রসাদজি পিতার আশীর্বাদ ও অনুমতি চাইলেন। বৃদ্ধ পিতা প্রথমে চমকে উঠলেন, কিন্তু যখন দেখলেন সব উদ্যোগ আয়োজন সম্পূর্ণ, তখন আর আপত্তি করলেন না। বিদায় প্রাক্কালে বৃদ্ধ পিতা পূজা পার্বণ করালেন। নিজেদের গৃহদেবতা সত্যনারায়ণের বিরাট ভোগ দিলেন। সেই পূজার নির্মাল্য ও প্রসাদ খাবার পর এক শুভ দিনে শুভ মুহূর্তে চন্দ্রিকা প্রসাদজি কলকাতা যাত্রা করলেন, তারপর বোম্বে, তারপর এডেন, পোর্ট সৈয়দ, নেপলস হয়ে লন্ডন। চন্দ্রিকা প্রসাদজি এক নাগারে 5 বছর বিলাতে ছিলেন। গ্রেস ইন থেকে ব্যারিস্টারি পাশ করার পরও দেশে ফিরলেন না। লেখাপড়ার চর্চায় মেতে রইলেন। 5 বছর পর বৃদ্ধ পিতার পীড়াপিড়িতে দেশে ফিরতেই হলো। দেশে প্রত্যাবর্তনের কিছুদিনের মধ্যেই চন্দ্রিকা প্রসাদজির বিয়ে হলো। চন্দ্রিকা প্রসাদজি আপত্তি করেছিলেন, কিন্তু পিতামাতা সে আপত্তি অগ্রাহ্য করেছিলেন। ইচ্ছা সহকারে বিয়ে না করলেও চন্দ্রিকা প্রসাদজি কোনো দিনের জন্য স্ত্রীকে অনাদর করেননি। বছর কয়েক বাদে চন্দ্রিকা প্রসাদজির প্রথম পুত্রের জন্ম হলো। পুত্রের জন্মের কিছুকাল পরে চন্দ্রিকা প্রসাদজি আবার লন্ডন গেলেন। বছরখানেক পর আবার দেশে ফিরে এলেন। তারপর ধীরে ধীরে পিতামাতার মৃত্যু হলো। জমিদারির দায় দায়িত্ব নিজের উপর এসে পড়ল। কিন্তু জমিদারির গুরু দায়িত্ব বহনের অবসরেও লেখাপড়া বা আইন চর্চা ত্যাগ করলেন না। মাঝে মাঝে বিলাতবাসের অভ্যাসও ছাড়লেন না। তারপর একদিন চন্দ্রিকা প্রসাদজির একমাত্র পুত্র গ্র্যাজুয়েট হলেন। সে পুত্র অক্সফোর্ডে পড়বার জন্য বিলেত যাত্রা করলেন। বছর 5 পরে সে পুত্র দেশে প্রত্যাবর্তনের আগে পিতার কাছে অনুমতি চাইলেন এক বান্ধবীকে বিবাহ করার জন্য। মেয়েটিও অক্সফোর্ডের ছাত্রী ও সুদর্শনা, তবে সে পিতৃমাতৃহীন। চন্দ্রিকা প্রসাদজি আপত্তি করেননি। পুত্র ও পুত্রবধূ দেশে ফিরলেন। উৎসব আনন্দে সবাই মাতোয়ারা হয়ে উঠলেন। শিক্ষিতা পুত্রবধূ পেয়ে চন্দ্রিকা প্রসাদজি খুব খুশি। সভা সমিতি ও পার্টিতে সগর্বে পুত্রবধূর পরিচয় করিয়ে দেন সবার সঙ্গে। কাজকর্ম ও পড়াশোনার মধ্যে অবসর মতো পুত্রবধূর সঙ্গে নানা গল্পগুজবও করেন বৃদ্ধ চন্দ্রিকা প্রসাদজি। একদিন এমন এক অবসরে শুনলেন পুত্রবধূর পরিবারের কাহিনী। শুধু চমকে নয়, যেন আঁতকেও উঠেছিলেন সে কাহিনী শুনে। এই ঘটনার কিছুকালের মধ্যেই
চন্দ্রিকা প্রসাদজি রহস্যজনকভাবে বিষক্রিয়ায় মারা যান। পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছিল যে খাদ্যের মধ্যে কোনো মারাত্মক বিষ থাকায় তার মৃত্যু হয়েছে। কেউ কেউ সন্দেহ করেছিলেন যে চন্দ্রিকা প্রসাদজি আত্মহত্যা করেছেন। কেউ কেউ ভাবলেন কোনো চক্রান্তকারী কোনো স্বার্থসিদ্ধির জন্য এ কাজ করেছে। অনেক দিন ধরে গোয়েন্দা বিভাগের অনেক বড় বড় অফিসার তদন্ত করেও কোনো হদিশ পেলেন না। দিনে দিনে তিলে তিলে চন্দ্রিকা প্রসাদজির মৃত্যুর বিয়োগ বেদনা সবাই ভুলে গেলেন। স্মৃতির তলায় চাপা পড়ল চন্দ্রিকা প্রসাদজির আকস্মিক ও রহস্যজনক মৃত্যু কাহিনী। বছরের পর বছর কেটে গেল। দিল্লির ডিপ্লোম্যাটিক এনক্লেভের এক প্রাসাদতুল্য বাড়ির দোতলার কোণার বেডরুমে চন্দ্রিকা প্রসাদজির পুত্রবধূ আমাদের অতিখ্যাতা মিসেস বাজপেয়ী অকস্মাৎ আত্মহত্যা করলেন। তবে এবার গোয়েন্দা লাগিয়ে রহস্য উদ্ধারের প্রয়োজন হয়নি। মিসেস বাজপেয়ী নিজেই সব রহস্যের জবনিকাপাত করে কিছু চিঠিপত্র রেখে গিয়েছিলেন। শুধু নিজের মৃত্যুর নয়, বৃদ্ধ চন্দ্রিকা প্রসাদজির মৃত্যুর রহস্যও উদ্ধার করেছিলেন মিসেস বাজপেয়ী। মালতী বৌদি শুয়ে শুয়েই আমাকে এসব কাহিনী শোনালেন। তারপর বালিশের নিচ থেকে একটা মোটা চিঠি আমার হাতে দিয়ে বললেন, বাবলু, পড়ে দেখো। ভগবানের খামখেয়ালির জন্য কিভাবে একটা নিরপরাধ নিষ্পাপ মেয়ে জীবন আহুতি দিতে বাধ্য হলো। ভাই মালতী, তুই তো জানিস আমি কোনো দিনই সুখী হতে পারলাম না। অতি শৈশবে বাবাকে হারালাম। লন্ডনের মতো জায়গায় সেই সেকালে মা চাকরি করে সংসার চালাতেন। এখনকার মতো তখন লন্ডনে এত ভারতীয়ের ভিড় ছিল না। ভারতীয় মেয়েরা তো দূরের কথা, ছেলেরাই তখন বিশেষ চাকরি বাকরি করতো না। প্রায় সবাই পড়াশোনার জন্যেই ওখানে যেত। মা সাধারণ মধ্যবিত্ত বাঙালি ঘরের মেয়ে হলেও অসাধারণ চরিত্রের ছিলেন। বিলেতে গিয়ে একজন অবাঙালি ছাত্রের সঙ্গে তার ভালোবাসা ও বিয়ে হয়। বছর দুয়েক পরে আমার জন্ম হলো। কিন্তু জ্ঞান হবার পর শুনলাম বাবা মারা গেছেন। আমাকে নিয়ে বাংলাদেশে ফিরে বসবাস করা অসম্ভব হলেও নতুন করে বিয়ে করে লন্ডনে বাস করতে মার পক্ষে বিন্দুমাত্র অসুবিধা হতো না। তাছাড়া রূপে গুণে আমার মার তুলনা করা যায় এমন ভারতীয় মেয়ে বিলেতে দুর্লভ ছিল। অনেক ভালো ভালো ছেলেরা মাকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু মা শুধু বলতেন, স্বয়ং বিদ্যাসাগর মশাই যখন বিধবা বিবাহ চালু করতে পারেননি, তখন আপনারা আমার মতো একটি বিধবার বিয়ে দিয়ে কি ভারতীয়দের মধ্যে বিধবা বিবাহ চালু করতে পারবেন? আমি অক্সফোর্ডে পড়বার সময়ই হঠাৎ মা মারা গেলেন। মা মারা যাবার পর আবিষ্কার করলাম ব্যাংকে বেশ কিছু জমিয়ে রেখে গেছেন আমার পড়াশোনা ও অন্যান্য প্রয়োজনের জন্য। তারপর তো বাজপেয়ীকে বিয়ে করে দেশে এলাম। প্রথম 2-4 বছর বেশ আনন্দে কাটল। শ্বশুরমশাই অত্যন্ত স্নেহ করতেন, স্বামীও যথেষ্ট ভালোবাসে। জমিদার বাড়ির প্রাচুর্যের সঙ্গে এই স্নেহ ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু বছর পরে যখন আবিষ্কার করলাম সন্তানের পিতা হবার যোগ্যতা আমার স্বামীর নেই, তখন বড্ড আঘাত পেলাম। মালতী, তুই তো জানিস সে সময়ের কথা। আমি তো প্রায় উন্মাদ হয়ে গিয়েছিলাম। প্রায় বছর খানেক শয্যাশায়ী থাকলেও তোদের মতো কয়েকজন বন্ধুর সাহায্যে একদিন আমি আবার স্বাভাবিক হলাম। তবে বাজপেয়ীকে সহ্য করতে পারতাম না। ওকে দেখলেই আমার সর্বাঙ্গ জ্বলে যেত। ওর বাড়ি ঘরদোর ঐশ্বর্য পর্যন্ত আমি সহ্য করতে পারতাম না। তাই তো প্রথমে তোদের থিয়েটার নিয়ে এবং পরে আরও অনেক কিছু নিয়ে মেতে উঠলাম। ঠিক দেশপ্রেমের জন্য যে পাগল হয়ে উঠেছিলাম তা নয়, শুধু নিজের নারী জীবনের ব্যর্থতা ও বাজপেয়ীর স্মৃতিকে চাপা দেবার জন্যই এত কাজে আমি মেতে থাকতাম। তুই তো জানিস
আমাকে নিয়ে দিল্লির ডিপ্লোম্যাটিক ও অফিসিয়াল সার্কেলে বেশ সরস আলোচনা হয়। অনেক সহৃদয় ও সুপ্রতিষ্ঠিত মানুষই আমার কাছে অনেকবার অনেক চমৎকার প্রস্তাব করেছেন। অনেকে অনেক রকম ফাঁদ পেতে আমাকে স্বীকার করবার চেষ্টা করেছেন। ব্যর্থতায়, রাগে, হিংসায় এই পশুগুলো শেষ পর্যন্ত আমার কুৎসা রটিয়ে বেড়াত। আমি সেসবও গ্রাহ্য করিনি। কিন্তু একদিন হঠাৎ শ্বশুরমশাইয়ের কিছু পুরনো কাগজপত্র ও ডায়েরি আমার হাতে এসে পড়ল। এই সব কাগজপত্র ও ডায়েরি পড়ার পর আমার পক্ষে আর এক মুহূর্ত বেঁচে থাকা সম্ভব নয়। জানিস মালতী, আমার শ্বশুর চন্দ্রিকা প্রসাদজি আমার মাকে বিয়ে করেছিলেন এবং চন্দ্রিকা প্রসাদজি আমার জন্মদাতা। আমার জন্মের পরও ওদের দুজনের যোগাযোগ হতো, তবে লুকিয়ে লুকিয়ে। আমার জন্মদাতা ও শ্বশুর যে মাঝে মাঝে বিলেত যেতেন তার কারণ আমার মা। মাকে উনি খুব শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। তাছাড়া মাকে বেশি দিন না দেখে উনি থাকতে পারতেন না। আমার মা একটা চাকরি করতেন সত্য, তবে এই জমিদারি থেকেই মার কাছে নিয়মিত টাকা যেত বেনামি হয়ে, এবং সেই অর্থের জন্যই আমরা বেশ ভালোভাবেই দিন কাটিয়েছি। অক্সফোর্ডে পড়তে অনেক টাকার দরকার, এবং মা সে টাকা কোথা থেকে জোগাড় করতেন সেদিন ভেবে দেখিনি। আজ জানলাম সে টাকা কোথা থেকে কে দিয়েছিলেন। অক্সফোর্ডে পড়ার সময় বাজপেয়ীর সঙ্গে আলাপ হয়, কিন্তু মার সঙ্গে আলাপ করাতে পারিনি। ভেবেছিলাম অক্সফোর্ড থেকে বেরোবার পর মার সঙ্গে আলাপ পরিচয় করিয়ে বিয়ে করার অনুমতি চাইব, কিন্তু ভগবান আমাকে সে সুযোগ দিলেন না। মা তার আগেই মারা গেলেন। মা বেঁচে থাকলে এবং মার সঙ্গে বাজপেয়ীর পরিচয় হলে তিনি নিশ্চয়ই এ বিয়ে হতে দিতেন না। কিন্তু বিধাতা পুরুষ আমার জীবনটা নিয়ে মাতলামি করবার জন্য প্রয়োজনীয় সব কিছু আয়োজন সম্পূর্ণ করে রেখেছিলেন। ভাই মালতী, এবার বল, আমি আর কোন আকর্ষণে ও প্রয়োজনের জন্য এই দুনিয়ায় থাকব? বাবা, মা, ভাই, বোন, স্বামী পুত্রের জন্যই এই দুনিয়াটা মধুর মনে হয়, কিন্তু আমার মতো সর্বহারা কোন অধিকারে বাঁচবে? আমি তাই চললাম। তুই বাজপেয়ীকে বলিস আমাকে যেন সে ক্ষমা করে। তোদের ভাগ্যহীনা আরতি। মালতী বৌদি থিয়েটার করা ছেড়ে দিয়েছেন বহুকাল। ল্যাটাদার মতো পাকা অভিনেতার সঙ্গে আজ আর তার কোনো যোগাযোগ নেই। তাই তো কোনোদিন আশা করিনি মালতী বৌদির আস্তানায় বসে বসে এমন চমৎকার একটা নাটক দেখার সুযোগ পাব। অনেক রাত হয়েছিল। আমি আর দেরি না করে বাসায় ফিরে এলাম। খাওয়া দাওয়া না করেই শুয়ে পড়লাম, কিন্তু পোড়া চোখে কিছুতেই ঘুম এলো না। চোখের সামনে যেন সিনেমার পর্দায় মিসেস বাজপেয়ীর ঘটনাবহুল জীবনের প্রতিটি কাহিনী ভেসে উঠেছিল। শেষে কত রাত্রে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম ঠিক জানি না। পরের দিন ঘুম ভাঙল বেশ বেলায়। পাশ ফিরে শুয়ে শুয়েই চায়ের কাপে চুমুক দিলাম। তারপর খবরের কাগজগুলো টেনে নিলাম। প্রথম পাতা পড়বার পর কাগজটা ঘুরিয়ে নিয়ে পিছনের পাতা পড়তে গিয়ে দেখলাম মিস্টার বাজপেয়ীও গতকাল সকালে আত্মহত্যা করেছেন। বেশি কিছু ঝঞ্ঝাট ঝামেলা না করে মিস্টার বাজপেয়ী রিভলভারের মাত্র 2টি বুলেট খরচ করেই এত বড় নাটকটা ড্রপ সিন টেনে দিয়েছেন। পুরনো দিনগুলো কোথায় যেন হারিয়ে যায়, হারিয়ে গেছে। আজ যেন মনেই পড়ে না হাড় কনকনে শীত পড়েছিল, মনে করতে ইচ্ছেও করে না। আজ কি ভাবা যায় 4 উলের জামা পরে সেদিন দিনের বেলা বেরোতে হতো, রাত্রে? বাপরে বাপ, সে কথা ভাবতে গেলেও গা শিউরে ওঠে। পুরনো দিনের কথা সব সময় মনে পড়ে না, মনে হয় যেন তারা হারিয়ে গেছে। কিন্তু সত্যিই কি অতীত দিনের স্মৃতি হারিয়ে যায়? না না, কখনোই না। রাতের আকাশ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তারায় ভরে থাকে। দিনের বেলা
লুকোচুরি খেলতে খেলতে লুকিয়ে পড়ে, মজা করে আমাদের সঙ্গে। পুরনো দিনের কথা, ফেলে আসা দিনের স্মৃতি রোমন্থন করতে আমার খুব ভালো লাগে। অতীত তো একদিন বর্তমান ছিল, আজ না হয় সেদিনের বর্তমান একটু বুড়ো হয়ে অতীত হয়েছে, তাই বলে তাকে দূরে ঠেলে দেব? আমিও দিই না, মালতী বৌদিও না। তাই তো মালতী বৌদির সঙ্গে আমার এত ভাব, এত ভালোবাসা। এই একই কারণে সদানন্দ দাও আমাকে ভালোবাসেন। আজ যখন মালতী বৌদি স্কাই কালারের মাইসোর সিল্কের শাড়ি ব্লাউজ পরে পৃথিবী বিখ্যাত ওই এয়ারলাইন্সের অফিসে বসে দেশি বিদেশি প্যাসেঞ্জারদের সঙ্গে কথাবার্তা বলেন, তখন কি কেউ ভাবতে পারবে তার অতীত দিনের কথা? কেউ কল্পনা করতে পারবে শুধু এক মুষ্টি অন্নের জন্য, স্বামীর চিকিৎসার জন্য ইনি অর্থের বিনিময়ে অভিনয় করতেন? গ্রিন রুমে ওই বোম্বেটে মেকআপ ম্যানটা পর্যন্ত ঠোঁটে লাল টকটকে লিপস্টিক লাগাতে লাগাতে বলতো, আপনার ঠোঁটটা ভারী সুন্দর। মালতী বৌদি শুধু ভ্রু কুঁচকে বিরক্তি প্রকাশ করত, কিন্তু কিছু বলতে পারত না। ওপেনিং সিনেই শেফালি আর কাশ্মীরি গেটের ওই কুৎসিত মেয়েটার পার্ট। ওরা দুজনেই উইং স্ক্রিনের পাশে চলে গেছে। শুধু ওরা নয়, সবাই এখন স্টেজের ওদিকে। এক্ষুনি ড্রপ সিন উঠবে, অভিনয় শুরু হবে। বোম্বেটিটা এসব জানে। পরের সিনেই মালতী বৌদির এন্ট্রান্স। মেকআপ নিতে দেরি হলেই সর্বনাশ। ওই হতচ্ছাড়াটাকে চটাবার উপায় নেই। সামাজিক বই হলে মালতী বৌদি কেয়ার করতেন না, নিজেই যা হয় করে নিতেন, কিন্তু ঐতিহাসিক বইতে তা সম্ভব নয়। মেকআপ ম্যান ছাড়া উপায় নেই। মেকআপ ম্যান হলধরবাবু, হলধরবাবু না ছাই, শুধু হলধর, ওই ন্যাকড়ার টুকরোটা দিয়ে মালতী বৌদির ঠোঁটটা পরিষ্কার করে দিল। মালতী বৌদি জিজ্ঞাসা করলেন, মুছে ফেললেন কেন? একটু ভুল হয়ে গেছে। কই, ঠিকই তো ছিল। হলধর দিল্লির মেকআপ ম্যান হলে কি হবে, কলকাতায় ফিল্ম স্টুডিওর টুকটাক খবরাখবর রাখে, হয়তো বা একবার আধবার কাউকে ধরে শুটিং টুটিংও দেখেছে। ও জানে কলকাতার স্টুডিওতে হিরোইনকে ম্যাডাম বলা হয়। হলধরও তাই হিরোইনদের ম্যাডাম বলে। হলধর বললেন, ম্যাডাম, আপনার চোখ আর আমার চোখে অনেক পার্থক্য। আমি তো অম্বিকার মতো মেকআপ ম্যান না, অনেক হিসেব নিকেশ করে মেকআপ দিতে হয়। ফেস কাটিং আর ঠোঁটের কায়দা বুঝে লিপস্টিক লাগাতে হয়। হলধরের লেকচার শুনতে মালতী বৌদির বিন্দুমাত্র ইচ্ছা হতো না। বললেন, নিন নিন, তাড়াতাড়ি করুন, টাইম হয়ে গেছে। হতচ্ছাড়া উত্তর দিল, এই তো ড্রপ সিন উঠল, এই ফার্স্ট সিন শেষ হতে অন্তত 18 মিনিট লাগবে। অর্থাৎ ব্যস্ত হয়েও না মালতী, তোমাকে একটু আদর করে একটু ভালোবেসে মেকআপ দিতে দাও। দিল্লির কয়েকশো কি হাজারখানেক মেয়েকে রং মাখিয়েছে এই হলধর। একবার শুধু কেয়ার হাতের একটা থাপ্পড় ছাড়া হলধরের অদৃষ্টে আর কোনো বিপদ আসেনি। মেয়েদের রং মাখাতে মাখাতে হলধরের মনেও রং লাগে, রক্ত চঞ্চল হয়ে ওঠে, আচরণ অসংযত হয়। হলধর যে সুবিধার লোক নয়, এ কথা দিল্লির থিয়েটার মহলের সবাই জানে, ছেলেরা মেয়েরা সবাই জানে। সবার সঙ্গে হলধর দুষ্টুমি না করলেও একটু এদিক ওদিক করেই। দিল্লির কিছু কিছু অ্যাক্ট্রেসরাও যেন কেমন কেমন। অনেকে আছেন যারা অভিনয় করার জন্য অভিনয় করেন না, প্রেস্টিজ বাড়াবার জন্য অভিনয় করেন। এই তো চাণক্যপুরীর মিসেস মজুমদার, কেন ডিফেন্স কলোনির মিসেস পালিত, অভিনয় তো করেন ঘোড়ার ডিম, অথচ ঢং দেখলে হাসি পায়। দুজনের কারুরই বয়স কম হয়নি, যৌবন কবে পালিয়ে গেছে। প্রৌঢ়ত্বের পর্যন্ত রিটায়ার করার বয়স হয়ে এলো, কিন্তু এখনও কি বিচ্ছিরি লো কাট রাউন্ড নেকের ব্লাউজ পরেন। দুজনেরই স্বামীর বয়স হয়েছে, কিন্তু তাঁরাও এখনও ছোকরা সাজেন। নিজেদের শখে না স্ত্রীর দাবর খেয়ে তা জানি না, তবে এখনও কলেজের ছোকরাদের মতো টি শার্ট পরেন রোজ সন্ধেবেলায়।
দুটো একটা মিড ডে বিয়ার পার্টিতে মিস্টার মজুমদারকে তো স্পোর্টস ওয়্যার পরেও আসতে দেখি। ওরা যা ইচ্ছে তাই করুক, আমার তাতে কি আসে যায়। তবে বলছিলাম ওই হলধর বোম্বেটের কথা। একটু বেশি কমার্শিয়াল হবার জন্য মিসেস মজুমদার আর মিসেস পালিত হলধরকে কি স্বাধীনতাই না দেন। সমাজে লব্ধপ্রতিষ্ঠ মানুষদের স্ত্রীদের নিয়ে এমনই খেলা করতে করতে লোভে হলধরের জিভটা লক লক করে। আর করবে নাই বা কেন? রাত দুপুরে ছোট্ট একটা ঘরে হলধর যদি বছরের পর বছর মেয়েদের রং মাখায়, সাজিয়ে গুজিয়ে দেয়, তবে দোষ কি? যাকে ওই সব ছাইভস্য আলোচনা। ওই হতচ্ছাড়াটা মালতী বৌদির দিকেও অভ্যাস মতো হাত বাড়িয়েছিল। লিপস্টিক মুছে আবার নতুন করে লিপস্টিক লাগাবার মাঝখানে হঠাৎ আচমকা মালতী বৌদির ঠোঁটের স্বাদ নিয়েছিল ওই বাঁদরটা। মালতী বৌদি রেগে আগুন হয়েছিলেন। বোধহয় হলধরের গালে একটা চড়ও মেরেছিলেন, কিন্তু অঙ্গার শত ধৌতেন হলধরের অভ্যাস বদলায়নি। ভবিষ্যতেও হাত বাড়িয়েছে মালতী বৌদির দিকে। আজ মালতী বৌদি যখন ডিউটি শেষ করে 4 সিটার ফটফটিয়া ধরবার জন্য সিন্ধিয়া হাউস থেকে মাদ্রাজ হোটেলের দিকে যায়, তখন হলধর তো দূরের কথা, অনেক বড় বড় সাহেবরাও একটু এদিক ওদিক করবার সাহস পান না। মালতী বৌদির দেহের গড়ন, চোখের দৃষ্টিতে বেশ একটা ব্যক্তিত্বের ছাপ আছে। সেটা অবশ্য আগেও ছিল। এই বছর ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে কাজ করে সেটা আরও বেশি তীক্ষ্ণ আর প্রকাশ্য হয়েছে। আগে যারা গোল মার্কেটের চায়ের দোকানে ওকে নিয়ে অসভ্য কদর্য আলোচনা করত, আজ তারাও বলে, যাই বলুন না কেন, মেয়েটার পার্স আছে। কেউ কেউ বলেন, পার্স টার্স বাজে কথা, মেয়েটার বেশ পার্সোনালিটি আছে। আজ বছরের সুখে দুঃখে মালতী বৌদির সঙ্গে আমার সম্পর্কটা একটু বিচিত্রভাবে গড়ে উঠেছে। আমি মালতী বৌদির সব কিছু জানি, মালতী বৌদিও আমার সব কিছু জানেন, মানে সব কিছু। এই যে মালতী বৌদিদের বাপের বাড়ির সব কথা সদানন্দদা জানেন না। হাজার হোক জামাই, সব কথা বলা যায় না, উচিত নয়। মালতী বৌদি অফিস থেকে আমাকে টেলিফোন করে বললেন, সিনেমায় যাবে? তোমার পয়সায় না আমার পয়সায়? আমার পয়সায়। আমি বললাম, শিওর শিওর। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম, তুমি টাকা দেবে? আমি টিকিট কেটে আনতাম। মালতী বৌদি বললে, উইকডেতে অত ভিড় হবে না, 5:30 নাগাদ গিয়েই টিকিট কাটব। 5টা বাজার আগেই আমি মালতী বৌদির অফিসে গিয়েছিলাম। এয়ার কন্ডিশনড অফিসে বসে এক গ্লাস কোল্ড কফি খেয়ে দুজনে মিলে গিয়েছিলাম রিভোলিতে। পোড়া কপাল, হাউসফুল। আমি বললাম, তোমার বুদ্ধির দোষে আজ আমাদের এই দুরবস্থা। এখন 3 ঘন্টা কি করি বলো তো? মালতী বৌদি বিলেতি ইন্স্যুরেন্স কোম্পানির রেসিডেন্ট ডাইরেক্টরের মতো এক কথায় 16 আনা ক্ষতিপূরণের ব্যবস্থা করলেন। চলো গেলার্ডে গিয়ে আগে কিছু খাই। আমি বললাম, ভেরি গুড। গেলার্ডে গিয়ে খাওয়া দাওয়া সেরে দুজনে ঘুরতে বেরোলাম। সেদিন সন্ধ্যায় কনট প্লেসের ইনার সার্কেলের মাঠে বসে বসে মালতী বৌদির বাপের বাড়ির অনেক কথা শুনলাম। আমাদের বনগুলোর অদৃষ্টগুলোই যেন কেমন বিচিত্র। হঠাৎ ও কথা বলছো কেন? মাঝে মাঝেই আমার মনে হয়, আমার জীবনটা যে এরকমভাবে ওলটপালট হবে তা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। কিন্তু তোমার দাদার অ্যাক্সিডেন্ট হবার পরেই বুঝেছিলাম এবার আমার পালা। আমি কিছুই বুঝতে পারছিলাম না। জিজ্ঞাসা করলাম, তার মানে? মালতী বৌদিরা 4 বোন, আরতি, প্রণতি, মালতী আর জয়তী। 4 বোনের মধ্যে মালতী বৌদির রঙটা শুধু চাপাই নয়, দেখতেও ততটা সুন্দরী নয়। অন্য 3 বোনই গ্র্যাজুয়েট। আরতি,
বিএ পাশ করার পর হিস্ট্রি নিয়ে এমএ পড়তে শুরু করে। বাবা তখন মেদিনীপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। আরতি প্রণতি কলকাতায় হোস্টেলে থেকেই পড়াশোনা করত। ছুটিতে মেদিনীপুরে যেত। একবার গরমের ছুটিতে আরতি মেদিনীপুর এলো না। মা, আমাদের ক্লাসের 12 জন মেয়ে দার্জিলিং যাব বলে ঠিক করেছি। ঘুমের কাছে মধুছন্দাদের চায়ের বাগানে থাকব। দিন 15 থেকেই কলকাতা ফিরব এবং সঙ্গে সঙ্গে তোমাদের কাছে যাব। ওই সেবার দার্জিলিংয়ে গিয়েই ইউনিভার্সিটির লেকচারার অসীমবাবুর সঙ্গে আরতির আলাপ প্রেমে গড়ালো। পরের মাঘেই ওদের বিয়ে হলো। বাবা বোনেরাও সুখী হলেন। বিএ পাশ করার পর প্রণতির বিয়ে হলো সিভিল সার্জনের ছেলের সঙ্গে। প্রণতিকে দেখে সিভিল সার্জনের খুব পছন্দ হওয়ায় পুত্রবধূ করে নিয়ে যান নিজের সংসারে। প্রণতির স্বামীও ডাক্তার। তোমার সঙ্গে সদানন্দদার বিয়ে হলো কেমন করে? সেও এক ভারী মজার কথা। বাবা তখন মুর্শিদাবাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট ছিলেন কৃষ্ণনাথ কলেজের প্রেসিডেন্ট। তবে তিনি বাবার উপরেই কলেজের দেখাশোনার সব ভার দিয়েছিলেন। আমার শ্বশুর যখন মারা যান তখন তোমার দাদার বয়স মাত্র 8। শাশুড়ি ওকে মানুষ করেন। অনেক কষ্টে শাশুড়ি ওকে মানুষ করেন, কিন্তু তবুও বরাবরই খুব ভালো রেজাল্ট করেছেন। ফার্স্ট ডিভিশনেই ম্যাট্রিক ও আইএ পাশ করে। কিন্তু 3rd ইয়ার থেকে 4th ইয়ারে উঠবার পরই শাশুড়ি খুব অসুস্থ হন। বহরমপুরে অনেক ডাক্তার দেখিয়েও ফল হলো না। তারপর কলকাতা মেডিকেল কলেজে নিয়ে গেলে জানা গেল ক্যান্সার। যখন ধরা পড়ল তখন টু লেট। কিছুদিনের মধ্যেই মারা গেলেন। মার চিকিৎসা ও মৃত্যুর জন্য সদানন্দদার অনেক পার্সেন্টেজ নষ্ট হয়। কলেজের প্রিন্সিপাল ওকে টেস্ট দিতে বারণ করলেন। টেস্টে পাশ করলেও তো তোমাকে সেট আপ করতে পারবো না। তাছাড়া এবার পরীক্ষা দিলে তোমার রেজাল্টও ভালো হবে না। সামনের বারেই পরীক্ষা দিও। সদানন্দদা অনেক অনুনয় বিনয় করেছিলেন। আর 1 বছর পড়াশোনা করা অসম্ভব। এবার পরীক্ষা দেওয়া না হলে পড়াশোনাই ছাড়তে হবে। প্রিন্সিপাল তবুও রাজি হলেন না। কোনো উপায় না দেখে সদানন্দদা গিয়েছিলেন কলেজের প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পাঠিয়ে দিলেন মালতী বৌদির বাবার কাছে। মালতী বৌদির বাবাও প্রথমে প্রিন্সিপালের মতো পরামর্শ দিয়েছিলেন, অত পার্সেন্টেজ কম, এবার পরীক্ষা না দেওয়াই উচিত। কিন্তু তাহলে আমার আর পড়া হবে না। কেন? আমার অবস্থা সেরকম নয়। তাছাড়া পরীক্ষা দিয়েই যেভাবে হোক আমায় একটা চাকরি জোটাতে হবে। কেন? মার চিকিৎসার জন্য অনেক দেনা হয়ে গেছে। তোমার বাবা কি করেন? তিনি বহুকাল মারা গেছেন। তোমার দাদা বা আর কেউ? আমার আর কোনো ভাই বোন নেই। শেষ পর্যন্ত নন কলেজিয়েট হয়ে পরীক্ষা দিয়েও সদানন্দদা শুধু ফার্স্ট ক্লাসই পেলেন না, হিস্ট্রিতে ডিস্টিংশনও পেলেন। রেজাল্ট বেরোবার পর সদানন্দদা মালতী বৌদির বাবাকে প্রণাম করতে গিয়েছিলেন। শুধু আপনার জন্যই আমার পরীক্ষা দেওয়া হলো। আমি আপনাকে কোনোদিন ভুলব না। কদিন পর মালতী বৌদির বাবা সদানন্দদাকে রাত্রে খাবার নিমন্ত্রণ করেছিলেন। কয়েকদিন পর কলকাতা চলে এলেন। একটা মার্কেন্টাইল ফার্মে 100 টাকার চাকরি জোগাড় করলেন অনেক কষ্টে। মাসে মাসে একবার করে বহরমপুর আসতেন মাত্র 1 দিনের জন্য। মালতী বৌদির বাবা আর মাকে প্রত্যেকবার প্রণাম করতে যেতেন। তারপর আবার কি, তোমার দাদাকে বাবার ভীষণ পছন্দ হলো আর আমাকে তুলে দিলেন ওর হাতে। এবার মালতী বৌদি একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। কনট প্লেসের নিয়ন সাইনগুলোর ওপর দিয়ে একবার চোখ দুটো ঘুরিয়ে নিলেন। বললেন, শুরু হয়েছিল ভালোই, কিন্তু বছরের মধ্যে সব কিছু ওলটপালট হয়ে গেল। বাবা রিটায়ার করলেন, মা মারা গেলেন। বাবা কলকাতায় বাসা নিলেন। জয়তী ইতিমধ্যে ইউনিভার্সিটিতে ভর্তি হলো।
সবচাইতে আগে দিদির কপাল পুড়ল। ইউনিভার্সিটির সামনে একটা ডবল ডেকারের তলায় চাপা পড়লেন জামাইবাবু। বছর ঘুরতে না ঘুরতে জয়তী ম্যানেঞ্জাইটিসে মারা গেল। তারপর মেজদি ডাক্তারদাকে নিয়ে সুখী, কিন্তু 3 বাচ্চাই ওর নষ্ট হয়ে গেছে। এখন যেন ও কেমন হয়ে গেছে, কোনো দিন খায়, কোনো দিন খায় না, রাত্রে ঠিক ঘুমোয় না। ওর বোধহয় মাথাটাই খারাপ হয়ে যাবে। আমি জিজ্ঞাসা করলাম, বারবার কেন বাচ্চা নষ্ট হচ্ছে, চিকিৎসা হয়নি? ওদের স্বামী স্ত্রীর রক্ত 2 রকমের, একজনের RH পজিটিভ আর একজনের RH নেগেটিভ। সাধারণত প্রথম 1-2 বাচ্চা টিকে যায়, তৃতীয়টার থেকে কিছুতেই বাঁচে না। এসব ক্ষেত্রে 2 বাচ্চা হবার সময় ডাক্তাররা মেয়েদের অপারেশন করে দেয় যাতে আর বাচ্চা না হয়, কিন্তু মেজদির প্রথম 2টো টিকল না। আর দিদি আরতি কিছুদিন কাঁদল, কিছুদিন চুপ করে বসে রইল। অনেক অনুরোধ আসা সত্ত্বেও শ্বশুরবাড়ি বাঁকুড়ায় গেল না। বলল, আমার যদি একটা ছেলে থাকতো তাহলে শ্বশুরবাড়ি যেতাম, একলা একলা ও বাড়িতে যাব কোন মুখে? কলকাতায় বাবার কাছেই থেকে গেল। বছরখানেক বাদে আরতি পড়াশোনা করবে বলে বিলেত চলে গেল। ওর আকস্মিক বিলেত যাবার সিদ্ধান্তে সবাই অবাক হয়েছিলেন, কেউ কেউ আপত্তিও করেছিলেন। আরতি বলেছিল, আমার তো কোনো বন্ধন নেই, সুতরাং সমাজ সংসার আমার কাছে নিরর্থক। আরতির তখন বয়স কত? বড়জোর 26-27, খুব বেশি হলে 28। আর 4 বোনের মধ্যে আরতি সবচাইতে সুন্দরী ছিল। তাছাড়া গড়নটাও বেশ লম্বা চওড়া ছিল। 1000 মেয়ের ভিড়ের মধ্যেও আরতিকে চিনতে কষ্ট হতো না। 4টি মেয়ে হবার পর মালতী বৌদির বাবা বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। মালতী বৌদির দিদিমা বলেছিলেন, কিছু ভয় নেই বাবা, বিশেষ করে আরতিটার জন্য কোনোই ভয় নেই। ওর যা গড়ন তা দেখে জামাই হবার জন্য ছোকরার দল তোমার বাড়িতে লাইন দেবে। সত্যি, আরতিদির জীবনে বহু আমন্ত্রণ এসেছে। স্কুল কলেজ পেরিয়ে উনি যখন আশুতোষ বিল্ডিংয়ে এলেন তখন সত্যি চাঞ্চল্য পড়ে গিয়েছিল। নতুন ছাত্রছাত্রীদের যে অভ্যর্থনা অনুষ্ঠান হয়েছিল তাতে আরতিদি গিয়েছিল, এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো। আমি যে গান গেয়েছিলেম মনে রেখো, আমি যে গান গেয়েছিলেম, জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো, এই কথাটি মনে রেখো। গান শেষ হবার পর পুরো 5 মিনিট ধরে হাততালি পড়েছিল। আরতিদি ভালোই গেয়েছিলেন, কিন্তু অতক্ষণ ধরে হাততালি পড়ার অন্য কারণ ছিল। উনি নিজের সম্পর্কে বিশেষ সচেতন ছিলেন, কিন্তু কাউকে ধারে কাছে ঘেঁষতে দেননি। হয়তো একটু অহংকারী ছিলেন, হয়তো যার তার সঙ্গে মেলামেশা করতে আরতিদির ভালো লাগতো না। ভালোই হয়েছিল, নিজেকে একটু দূরে দূরে না রাখলে কত কিছু ঘটতে পারত। অসীমবাবু মারা যাবার পর আরতিদির চেহারাটা ভীষণ খারাপ হয়েছিল।
মাস 3-4 তো ওর দিকে তাকানো যেত না। অনেকে চিনতেই পারত না যে এই সেই আরতি। তিলে তিলে বর্তমান পিছু হটতে হটতে অতীত হলো। শুকনো ডালে ডালে আবার কচি সবুজ পাতা এলো। মরা নদী বর্ষার জলে আবার টলমল করে উঠল। সাদা খোলের তাঁতের শাড়ি আর সাদা ভয়েল বা অর্গান্ডির একটা মামুলি ব্লাউজ পরে থাকলেও আরতিদির দেহের আগুন বা মনের তৃষ্ণা যেন বড় বেশি চোখে পড়ত। অনেকেই কল্পনা করতে পারতেন না উনি বিধবা। লুকিয়ে লুকিয়ে হয়তো কেউ কেউ ভবিষ্যৎ জীবনের স্বপ্ন দেখেছেন ওকে নিয়ে। তাই তো আরতিদির বিলেত যাবার সিদ্ধান্তে চমকে উঠলেন সবাই। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই এক বাক্যে বলেছিলেন, একলা একলা অত দূর দেশে থাকবে, ভালো হবে কি? 2-4 জন তো খোলাখুলিই বলেছিলেন, হাজার হোক বয়সটা তো বেশি হয়নি, এসব দেশে একলা একলা থাকা কি ভালো হবে? মালতী বৌদির বাবা বলেছিলেন, এই দেশেই বা ওকে কী নিয়ে থাকতে বলবো বলুন? এখানে থেকে জ্বলে পুড়ে মরার চাইতে ওখানে গিয়ে পড়াশোনা করুক, সেই ভালো। বৃদ্ধ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেছিলেন, ও দূরে থাকুক, সেই ভালো, আমি আর ওকে দেখতে পারছি না। আরতিদি নিজেই আবার কাউকে কাউকে মুখের ওপর বলেছিলেন, উপদেশ দেওয়াটা সহজ, কিন্তু পালন করাটা তত সহজ নয়। তাছাড়া আপনাদের উপদেশ শুনে তো আমার জীবন কাটবে না। কনট প্লেসের ইনার সার্কেলে মালতী বৌদির কাছে বসে মুগ্ধ হয়ে আরতিদির কথা শুনছিলাম। আমি বেশ বুঝতে পারছিলাম আরতিদির জীবনে অনেক কিছু ঘটেছে। কখনো উজ্জ্বল আলোয় ঝলমল করেছে, কখনো অন্ধকারের মধ্যে ডুবে গেছে। হয়তো সে কথা সবাইকে বলার নয়, হয়তো বলা যায় না বা উচিত নয়। দিদির কথা বলতে গিয়ে মালতী বৌদির চোখের পাতা ভিজে উঠেছিল। ব্যাগ থেকে ছোট্ট রুমালটা বের করে মাঝে মাঝে চোখ দুটো মুছে নিচ্ছিলেন। আবার মাঝে মাঝে ঘন কালো মেঘ সরিয়ে সূর্যের আলো দেখা দিয়েছিল। আরতিদির গর্বে মালতী বৌদির সারা মুখটা উজ্জ্বল উচ্ছল হয়ে উঠেছিল। সিনেমার টিকিট না পাবার জন্য প্রথমে ভীষণ রাগ হয়েছিল। গেলর্ডে এক পেট গেলবার পর অর্ধেক রাগ চলে গিয়েছিল। তারপর এই পার্কে বসে বসে আরতিদির কথা শুনবার পর মনে হলো সিনেমার টিকিট না পেয়ে ভালোই হয়েছে। মনে হলো ভগবান যা করেন তা বোধহয় মঙ্গলের জন্যই। আরতিদির যাবার সব কিছু ঠিক হয়ে গেল। যাবার আগে 2 বোনকে দেখে গেলেন, বলে গেলেন, আমার জন্য তোরা ভাবিস না, আমি ভালোই থাকব। আর বলেছিলেন, তোদের যে কোনো প্রয়োজনে আমাকে মনে করিস। মা নেই, বাবা বুড়ো মানুষ, সুতরাং আমি ছাড়া তোদের কে দেখবে রে? আর তাছাড়া তোরা ছাড়া আমার কে আছে বল? তোরাই তো আমার সব। এই দুনিয়ায় কিছু কিছু মানুষ আছে যাদের স্নেহ ভালোবাসার কাছে আত্মসমর্পণ না করে উপায় নেই। এরা হয়তো ভালো, হয়তো খারাপ, কিন্তু তাতে কিছু আসে যায় না। হৃদয় ঔদার্য বা স্নেহ ভালোবাসা উঁচু নিচু ভালো মন্দ বিচার করে মানুষের চরিত্রে আসে না। আরতিদির চরিত্রে কি ছিল আর কি ছিল না তা জানি না, তবে 2টি বোনের জন্য হৃদয়ের সমস্ত স্নেহ ভালোবাসা তিনি যক্ষের ধনের মতো সঞ্চিত করেছিলেন। এই পৃথিবীর অনেক কিছু তিনি পাননি, হয়তো আরও অনেক কিছু কোনো দিনই পাবেন না। তার জন্য তার দুঃখ নেই, হতাশা নেই। আদরের 2টি ছোট বোন তো ভালোবাসে, ব্যাস, আর কিছু চাই না। বাবার আশীর্বাদ আর 2টি বোনের ভালোবাসা নিয়ে আরতিদি একদিন সত্যি সত্যিই ভারতবর্ষের মাটি ছেড়ে বিলেত চলে গেলেন। রাত এগিয়ে চলছিল। কনট প্লেসের নিত্যকার দেওয়ালি উৎসবের মেয়াদ ফুরিয়ে এলো। কৃষ্ণচূড়ার ফাঁক দিয়ে শুধু নিয়ন সাইনগুলোর লুকোচুরি খেলা নজরে পড়ছিল। আমি মালতী বৌদিকে বললাম, চলো বাড়ি চলো, রাত হয়েছে।
রোজই তো 6টার মধ্যে বাড়ি যাই, আজ না হয় দেরিই হলো। তাছাড়া তোমার দাদা চণ্ডীগড় গিয়েছেন। সুখ দুঃখের কথা, মনের গোপন কথা মানুষ সহজে কাউকে বলতে চায় না, কিন্তু কোনো কারণে একবার বলতে শুরু করলে সব কিছু বেরিয়ে আসে, হুড়মুড় করে বেরিয়ে আসে। হঠাৎ সোডার বোতল খুললে যেমন সোডা বেরিয়ে আসে, ঠিক তেমনই করে মালতী বৌদির কাছ থেকে সব কিছু বেরিয়ে এলো। আরতিদি শুধু আত্মীয় পরিজন আর ভারতবর্ষের মাটিই পিছনে ফেলল না, নিজের অতীত জীবনধারাও রেখে গেল। সবাই নিজেকে ভালোবাসে, কিন্তু আরতিদি বোধহয় নিজেকে একটু বেশি ভালোবাসত। বোধহয় একটু বেশি স্বপ্ন দেখেছিল নিজেকে নিয়ে, একটু বেশি আনন্দ উপভোগের বাসনা ছিল মনে মনে। রাগ রাগেশ্বরীতে সেতার বাজাতে শুরু করেছিল আরতিদি, কিন্তু হঠাৎ একটা তার কেটে গেল। মাত্র একটা তার কাটলে কি হয়, পুরো বাজনাটাই মাটি হয়ে গেল। তাছাড়া এমন অপ্রত্যাশিত, এমন অকস্মাৎ সব কিছু ঘটে গেল যে আরতিদি ঠিক স্বীকার করতে পারেনি। কোটিপতি যদি হঠাৎ ভিখারি হয়, তাহলে মন কি তা স্বীকার করতে পারে? পারে না, পারতে পারে না। সকালবেলায় বেরুবার সময় অসীমবাবু বলেছিলেন, আজ বুধবার, মনে আছে? মনে ঠিকই ছিল, কিন্তু তবুও আরতিদি বললেন, তা আমি কি করব? প্রতি বুধবারের মতো আজও দুপুরবেলা বাড়ি ফিরব। তোমার বুকের মধ্যে একটু শান্তিতে ঘুমোবো, একটু। অসীমবাবুর পাঞ্জাবির বোতামগুলো আটকাতে আটকাতে আরতিদি বলেছিল, প্রত্যেক বুধবার দুপুরবেলায় তুমি আমাকে বিরক্ত করবে, তা হবে না। সত্যি? সত্যি। অসীমবাবুর বাড়ি ফিরতে ফিরতে রোজই সন্ধ্যা হয়, শুধু বুধবার 1:30টায় ক্লাস শেষ, 2টোর মধ্যে বাড়ি ফিরে আসেন। আরতিদি দরজা জানলা বন্ধ করে পর্দা ফেলে দিয়ে ঘুমায়। অসীমবাবু এসে বেল বাজালে আলু থালু বেশে উঠে এসে দরজা খুলে দিয়েই আবার বেডরুমের দিকে এগুতে যায়। অসীমবাবু দরজাটা ভেজিয়ে দিয়েই আরতিদির আঁচল ধরে টান দিয়ে একটু মুচকি হাসেন। আহ, চলে যাচ্ছ কেন? বড্ড ঘুম পেয়েছে। আঁচল ধরে টানতে টানতে আরতিদিকে টেনে নেন নিজের বুকের মধ্যে। ব্যাগটা নামিয়ে রেখে 2 হাত দিয়ে জড়িয়ে ধরেন। তারপর 2 হাত দিয়ে আরতিদির মুখখানা তুলে ধরে ঠোঁটে ছোট্ট একটু আদরের স্পর্শ দেন। আরতিদি তবুও চোখ খোলেন না, হয়তো একটু বেশি আদর পাবার জন্য চোখ বুজেই এলিয়ে পড়েন। তারপর 2 হাত দিয়ে জড়িয়ে ধরে নিজের কাঁধে আরতিদির মাথাটা রেখে ধীর পদক্ষেপে বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যান শোবার ঘরে। বুধবার দুপুরবেলায় আরতিদিকে নিয়ে এই ঘরটায় এলেই তরুণ অধ্যাপকের সব সংযম, সব গাম্ভীর্য কোথায় যেন পালিয়ে যায়। অধ্যাপক যেন ছাত্র হয়, ভীষণ দুষ্টু ছাত্র হয়। আরতিদি চোখ বুজে বুজে সব সহ্য করে না, উপভোগ করে। তারপর ঘুমিয়ে পড়ে দুজনেই। বিকেলবেলা ঝি এসে কতক্ষণ ধরে কতবার বেল বাজায়। দরজা খুলে দিতে আরতিদির অনেক দেরি হয়। ঝিকে দরজা খুলে দেবার পর আর শোয়া হয় না। ঘরে গিয়ে কাপড় চোপড় ঠিক করে পরে আরতিদি বাথরুমে যায়। তারপর চা করে আবার বেডরুমে যায়। অসীমবাবুকে ডাক দেয়, ওঠো, চা খাও। ঘুমের ঘোরেই আরতিদিকে জড়িয়ে ধরেন অসীমবাবু। শুনছ, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। অসীমবাবুর মাথায় কপালে হাত বুলিয়ে দিতে দিতে আরতিদি বলে, সারা দুপুর যুদ্ধ করে এখন এই অবেলায় ঘুমোনো হচ্ছে। প্রতি বুধবার দুপুরবেলায় এই একই নাটক অভিনীত হয়, কিন্তু নাটকের বিষয়বস্তু এতই চিরন্তন যে কোনো দিন পুরনো হয় না। কালজয়ী এই নাটকে অভিনয় করতে গিয়ে নায়ক নায়িকাও যেন প্রতি বুধবার নিত্য নতুন অনুপ্রেরণা পায়। আরতিদি মুখে যাই বলুক, যতই চোখ বুজে ঘুমের ভান করুক, বুধবার দুপুরবেলাকে ওর বড় ভালো লাগে।
ছোট্ট দুখানি ঘরের দুজনের সংসারে রোজ রাত্রেই তো স্বামীকে কাছে পায়, আপন করে পায়, সমস্ত অনুভূতি দিয়ে পায়। কিন্তু বুধবার দুপুরবেলায় পাওয়া যেন উপরই পাওনা, অনেকটা বোনাসের টাকার মতো। বড় মিষ্টি, বড় ভালো লাগে। এ পাওনা ন্যায্য পাওনা হলেও উপরি পাওনা। আরতিদির বড় ভালো লাগে। তাছাড়া ওই বুধবারের দুপুরবেলা অসীমবাবু যেন একটু বেশি পাগলামি, একটু বেশি দুষ্টুমি করেন। প্রায় ছেলে মানুষই বলা যায়। আরতিদি মুখে অবশ্য বলেন, আহ কি অসভ্যতা করো। সব মেয়েরাই অমন বলে, যেন সব মেয়েদেরই বৈরাগ্য দেখা দিয়েছে। নিজেদের দাম বাড়াবার জন্য অনেক মেয়েই অমন করে, অমন বলে। রক্ত মাংসের দেহের মধ্যে ভিসুভিয়াসের আগ্নেয়গিরি লুকিয়ে আছে। ভিতরের কামনা বাসনার লাভা টকবক করে ফুটছে, শুধু মুখে। পাহাড়ের চূড়ায় লজ্জায় হাওয়া পেয়ে লাভাটা বসে আছে। একটু ছোঁয়ায়, একটু স্পর্শে, একটু আদর, একটু ভালোবাসায় পাহাড়ের মুখ খুলে যায়। আরতিদির মতো সব মেয়েরাই কামনা বাসনার লাভা দিয়ে অসীমবাবুকে জ্বালিয়ে পুড়িয়ে ঘুম পাড়িয়ে দেয়। সেদিনও বুধবার ছিল। আরতিদি মুখে যাই বলুক না কেন, মনে মনে অনেক আশা, অনেক স্বপ্ন উঁকি দিয়েছিল। খাওয়া দাওয়া সেরে শুতে যাবার সময় ঘড়িতে দেখল 12টা বাজে। গুনগুন করে একটু গান গাইতে গাইতে ঘুমিয়ে পড়েছিল। ইউনিভার্সিটির সামনে দুর্ঘটনা ঘটেছিল 10:30 নাগাদ। কিন্তু মেডিকেল কলেজের এমার্জেন্সি ওয়ার্ডে আরতিদি অসীমবাবুকে কাছে পেয়েছিলেন ওই প্রায় 2টো নাগাদই। প্রতি বুধবারের মতো সেদিনও আরতিদির কোলে মাথা রেখে অসীমবাবু ঘুমিয়েছিলেন, কিন্তু সে ঘুম তার শেষ ঘুম। আরতিদির শত পাগলামি সত্ত্বেও অসীমবাবু আর একটি বারের জন্য চোখ মেলে চাইলেন না। বুধবারের দুপুরবেলায় ভগবান এমনভাবে রসিকতা করবেন আরতিদি কোনো দিন কল্পনা করেননি। তাই তো মনে মনে একটা তীব্র প্রতিহিংসার আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছিল আরতিদির মনে। সাগরের জলে ভাসতে ভাসতে আরতিদির মনে পড়েছিল অতীত দিনের সব স্মৃতি, সেই দার্জিলিংয়ের কথা থেকে শুরু করে সব কিছু। মনে পড়েছিল সেই সর্বনাশা বুধবারের কথা, আর মনে পড়েছিল একটা নিরপরাধ মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভগবানের ছিনিমিনি খেলার কথা। দিগন্ত বিস্তৃত সাগরের জলে ভাসতে ভাসতে আরতিদির আহত মন যেন কোথায় হারিয়ে গেল। স্মৃতি যেন ধীরে ধীরে ঝাপসা হয়ে উঠল। এই অন্ধকারের মধ্যেও কোথা থেকে একটা ক্ষীণ আলোর রশ্মি হঠাৎ উঁকি দিল আরতিদির মনে। ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন সাগরের নীল জল দেখতে দেখতে আরতিদির দৃষ্টিটাও বোধহয় একটু নীলাভ হয়েছিল। সবারই বোধহয় এমনই হয়। মানুষ বিচরণ করে সর্বত্র, স্থলে, জলে, আকাশে। কিন্তু তা হোক, সে প্রধানত স্থলচর। মাটির সঙ্গেই মানুষের টান বেশি। মাটি থেকেই মানুষ, মানুষ থেকেই মাটি হয়। তখন বোধহয় মাটির মায়া কাটিয়ে মানুষ জলে বা আকাশে বিচরণ করলে তার কিছু পরিবর্তন হয়। মনের বাঁধন, চরিত্রের শাসন, সমাজের নির্দেশ বোধহয় একটু ঢিলা হয়। আরতিদিরও হয়েছিল। উপরের ডেকে ডেক চেয়ারে বসে উদার আকাশের দিকে তাকিয়ে চুপটি করে বসেছিল আরতিদি। ভূমধ্যসাগরের মাতাল হাওয়ায় আঁচলটা উড়ে পড়েছিল পাশে। ভূমধ্যসাগরের ওই মাতাল হাওয়া আরতিদির রূপ যৌবনের সিন্দুকের ঢাকনা খুলে দিয়েছিল। বোম্বে থেকে জাহাজ ছাড়ার পর প্রথম 2-1 দিন যাত্রীদের মধ্যে একটু আড়ষ্ট ভাব থাকে। এডেন পৌঁছতে না পৌঁছতেই সে আড়ষ্টতা আরব সাগরের জলে হারিয়ে যায়। আনন্দে, উৎসবে, হাসি খেলায়, সমুদ্রের তরঙ্গের তালে তালে যাত্রীদের মন দুলে ওঠে, মেতে ওঠে। কেউ কেউ বা প্রমত্ত হয়ে ওঠে। মেতে ওঠেনি শুধু আরতিদি। কখনো কেবিনে, কখনো ডেক চেয়ারে একা একা বসে কাটিয়েছে দিনের পর দিন। একা থেকেছে সত্য, কিন্তু নিঃসঙ্গতার বেদনা।
আরতি দিও তো রক্তমাংসের মানুষ, সে তো পাষাণ নয়। এই প্রমত্ত যৌবনের মধ্যাহ্নে তার জীবনে দুর্ঘটনা ঘটেছে সত্য, কিন্তু মন নিঃসঙ্গতার বেদনা লুকিয়ে লুকিয়ে তাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছিল। চারদিকে আনন্দ উৎসবের বন্যা দেখে হয়তো দেহটাও বিদ্রোহ করতে চেয়েছিল, হয়তো স্বপ্ন দেখেছিল বুধবার দুপুরবেলার। ওই ডেক চেয়ারে বসে বসে আরও কত কি ভেবেছিল। হয়তো ভেবেছিল বুধবার দুপুরবেলা কি আর কোনো দিন ফিরে আসবে না? কেউ কি আর কোনো দিন আমাকে ভালোবাসবে না, আদর করবে না, উপভোগ করবে না? আমাকে নিয়ে কি আর কেউ কোনো দিন মাতলামি পাগলামি করবে না? আমার জীবনের আনন্দ উৎসবের মেয়াদ কি চিরদিনের মতো শেষ হয়ে গেল? চৈত্র দিনের ঝরা পাতার মতো আমার জীবনের বসন্তোৎসবের দিন চিরকালের মতো ফুরিয়ে গেল। আরতির জীবনে আরতির প্রদীপ জ্বলতে না জ্বলতে দেবালয় চিরদিনের মতো বন্ধ হয়ে গেল। জাহাজটা হঠাৎ দুলে উঠল। এক্সকিউজ মি, আমার নাম ডক্টর অরবিন্দ সরকার। চমকে উঠেছিলেন আরতিদি। একটু সামলে নিয়ে বললেন, আমার নাম আরতি রায়। কদিন ধরেই দেখছি আপনি চুপচাপ একলা একলা বসে থাকেন। আপনার কি শরীর খারাপ? এত বড় জাহাজে এত যাত্রী চলেছেন, কিন্তু কেউ আরতিদির কোনো খবর জানতে চাননি। ডাইনিং হলে বা সুইমিং হলের ওপাশে বেড়াবার সময় অনেক যাত্রী সতৃষ্ণ নয়নে আরতিদিকে দেখেছেন, কেউ বা অশ্লীল ইঙ্গিত বা ইশারা করেছেন। ডাক্তারের এই প্রশ্ন তাই আরতিদির বড় ভালো লেগেছিল। কৃতজ্ঞতার সঙ্গে উত্তর দিয়েছিলেন, না না, শরীর ভালোই আছে। তবে চুপচাপ বসে আছেন কেন? এমনি। একটা চেয়ার টেনে নিয়ে ডক্টর সরকার পাশে বসেছিলেন। আপনার সঙ্গে আলাপ করতে এলাম বলে কিছু মনে করবেন না। না না, মনে করবার কি আছে? সেই হলো শুরু। আরও এক সপ্তাহ পর আরতিদি যখন বিলেতের মাটি স্পর্শ করেছিলেন, তখন ডাক্তার সরকার তার পরম বন্ধু হয়ে গেছেন, জেনেছেন তার সব কিছু। ঠিক ম্যাট্রিক দেবার আগে ডাক্তারের পিতৃবিয়োগ হল, নিতান্তই অকস্মাৎ। সমগ্র পরিবারের জীবনটা ওলটপালট হয়ে গেল। 5টি শিশু সন্তান নিয়ে সহায় সম্বলহীন বিধবা মা কিংকর্তব্য বিমূঢ় হয়েছিলেন। ছেলের লেখাপড়া, 4টি মেয়ের বিয়ে কে দেবে, কি হবে? কিশোর অরবিন্দ শুধু এইটুকু বুঝেছিল, তাকে দাঁড়াতে হবে, মাকে বাঁচাতে হবে, 4টি ছোট বোনকে লেখাপড়া শিখিয়ে বিয়ে দিতে হবে। মনের মধ্যে সবার অলক্ষ্যে প্রতিজ্ঞার হোমাগ্নি জ্বালিয়ে সাধনা শুরু করল। ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাশ করল, আইএসসি পাশ করল, ভর্তি হলো আরজিকর মেডিকেল কলেজে। ঝড়ের রাতের ঘোর অন্ধকারে ছোট্ট একটা মাটির প্রদীপ হাতে নিয়ে এগিয়ে গেছে অরবিন্দ। বাবার প্রভিডেন্ট ফান্ডের সামান্য কয়েক হাজার টাকা ও মার সামান্য গহনা দিয়ে এত দীর্ঘ ঝড়ের রাতের সঙ্গে যুদ্ধ করা সম্ভব হয়নি। সে অমানিসার কাহিনী দীর্ঘ, কখনো পড়ে গেছে, কখনো উঠে দাঁড়িয়েছে, কখনো থমকে দাঁড়িয়েছে, কখনো ছুটে চলেছে। মধ্যবিত্ত বাঙালি ঘরের আরও 5 জনের মতো অশেষ দুঃখ বরণ করার পর, অনেক চোখের জল ফেলার পর অরবিন্দ ডাক্তার হলো। ঝড়ের মাতলামি বন্ধ হলো। ভোরের আকাশে আবার সূর্য দেখা দিল। আরতিদি মুগ্ধ হয়ে শুনেছিলেন সে কাহিনী। তারপর আবার কি? চাকরি নিলাম মেডিকেল রিপ্রেজেন্টেটিভের। ডাক্তারির চাকরি নিলেন না? না, মাইনে কম বলে। সারাদিন চাকরি করে সন্ধ্যার পর প্রাইভেট প্র্যাকটিস করতাম পাড়ার মধ্যেই। রোজ 2-3 টাকা হতো, কিন্তু তখন তার মূল্য অনেক। মাত্র 1 টাকা দিলেই বাড়িতে গিয়ে রুগী দেখে আসতাম। টাকা কম নিতাম বটে, কিন্তু চিকিৎসায় ফাঁকি দিতাম না। লোকে খুশি হয়ে অনেক সময় পকেটে 10, 15, 20 টাকা পুরে দিয়েছে।
দূরের আকাশে তারাগুলো মিটমিট করে জ্বলে। মুগ্ধ হয়ে ডাক্তারের কথা শুনছিল আরতিদি। হয়তোবা তার অন্ধকার মনের আকাশেও নতুন আশা আকাঙ্ক্ষার তারাও মিটমিট করে উঁকি দিয়েছিল। 2 বছরের মধ্যে বড় 2 বোনের বিয়ে দিল। তারপর অরবিন্দ সত্যি সত্যি ডাক্তারি শুরু করল। এমনি করে এগিয়ে চলেছিল জীবন। ধীরে ধীরে এক পা করে এগিয়ে চলেছিল ভবিষ্যতের দিকে। আরতিদি জিজ্ঞাসা করল, এখন বিলেত যাচ্ছেন কেন? বিলেত যাচ্ছি না, বিলেতেই থাকি। ছোট বোনের বিয়ে দিতে কলকাতা গিয়েছিলাম। ডাক্তার একবার দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। অন্তহীন সমুদ্রের চারপাশ দিয়ে একবার দৃষ্টিটা ঘুরিয়ে নিল। বলল, জানেন, আজ আমার চাইতে সুখী কেউ নেই। বাবা মারা যাবার পর ভাবতে পারিনি 4 বোনের বিয়ে দিতে পারবো বা মাকে সুখী করতে পারবো। হঠাৎ আরতিদির মুখ দিয়ে বেরিয়ে গেল, এবারে একটু নিজের দিকে তাকান। আমার তো আর কোনো প্রত্যাশা নেই, আমার কোনো প্রয়োজনও নেই। ডাক্তার অরবিন্দ সরকার নিজের জীবনের সব কথা শুনেছিলেন আরতিদিকে, কিন্তু আরতিদির কথা জানতে চাননি। শুধু জিজ্ঞেস করলেন, বিলেত যাচ্ছেন কেন? এক কথায় আরতিদি কি উত্তর দেবেন? কিছু দেবার থাকলে তো। শুধু জানতেন নিজের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখবার জন্য কলকাতা ছেড়ে বিলেত চলেছেন। কিন্তু সে কথা কি বলা যায়? একটু ভেবে বললেন, কিছু কাজকর্ম আর পড়াশুনো করার ইচ্ছা আছে। ডাক্তার আর প্রশ্ন করেনি। আরতিদির মনের কথা জানার তার কী অধিকার, কী প্রয়োজন? ভারতবর্ষ থেকে হাজার হাজার মেয়ে বিলেত যায়। তাদের এক একজনের কাহিনী এক এক রকম। কতজনের জীবনে কত রহস্য লুকিয়ে আছে। ডাক্তার তাদের 2-4 জনকে জানে, চেনে। কিছু কিছু মেয়ের বিচিত্র জীবন কাহিনী ডাক্তারকে জানতে হয়েছে। হয়তো একদিন আরতিদির কাহিনীও তাকে জানতে হবে। কিন্তু তার জন্য ব্যস্ত কিচ্ছু না। ডাক্তার আর কিছু জানতে চাইলেন না। তবে আরতিদিকে দেখে বুঝতে অসুবিধা হয়নি যে এর জীবনে কোনো কাহিনী লুকিয়ে আছে। বোম্বে থেকে যখন বিলাতের জাহাজ ছাড়ে তখন তাতে নানা ধরনের ছেলে মেয়ে থাকে। কেউ ভালো, কেউ মন্দ, কেউ ড্রিঙ্ক করে, কেউ করে না, কেউ নাচে, কেউ নাচে না, কেউ সাঁতার কাটে, কেউ কাটে না। প্রথম 2-1 দিন চুপচাপ থাকে, কিন্তু আরতিদির মতো দিনের পর দিন কেউ না। তাছাড়া জাহাজের অন্যান্য মেয়েদের তুলনায় আরতিদির কী ছিল না? রূপ, যৌবন, শিক্ষা, দীক্ষা সবই ছিল। মধু খাবার লোভে কিছু কিছু যাত্রী তো কয়েকদিন ভনভন করেছিল। তাদের দোষ নেই। সমাজ সংসারের নাগপাশ থেকে মুক্তি পেয়ে জাহাজে চড়বার পর মধু খাবার লোভ অনেকেরই হয়। ছেলেদেরও হয়, মেয়েদেরও হয়। আরতিদির সব কিছু থাকলেও মন, অতীত, বর্তমান, ভবিষ্যতের ঝড়ে সে যেন কোথায় হারিয়ে গিয়েছিল। ডাক্তার আরতিদির মনের নিঃসঙ্গতার ইঙ্গিত পেয়েই স্বেচ্ছায় আলাপ করেছিল। আরতিদিরও ভালো লেগেছিল। ডাক্তারের শান্ত, স্নিগ্ধ, সংযত চরিত্র তার ভালো লেগেছিল। শুধু তাই নয়, আলাপ করার জন্য ডাক্তারের প্রতি কৃতজ্ঞ হয়েছিল আরতিদি। হবে না? জাহাজের সবাই আনন্দ করছে, শুধু সে একা নির্জন ডেকের একপাশে বসে বসে প্রহর গুনছিল। ডাক্তার এসে তাকে সেই নির্জন বন্দিশালা থেকে মুক্তি দিল। ডাক্তার একবার জিজ্ঞাসা করল, লন্ডনে গিয়ে কোথায় থাকবেন? আমার বাবার এক বন্ধু আছেন, আপাতত তার কাছেই উঠব। একটু পরে আরতিদি জিজ্ঞেস করেছিলেন, আপনি কোথায় থাকেন? চাকরি করি লন্ডনে, কিন্তু থাকি লন্ডনের বাইরে। কেন? কেন আবার? গরম মশলার রান্না যেমন সবার সহ্য হয় না, লন্ডনের মাতাল অ্যাটমসফিয়ারও তেমনি আমার ঠিক ভালো লাগে না। ডাক্তারের কথা শুনে আরতিদির মুখে হাসির রেখা ফুটে উঠেছিল। বললেন, বাহ,
বেশ কথা বললেন তো। কি করব বলুন, আমি ভিড় থেকে একটু দূরে থাকতেই পছন্দ করি। অহেতুক কৌতূহল বলে যদি কিছু মনে না করেন তাহলে জানতে পারি কি কোথায় থাকেন? 100 বার, আমার কিছু লুকোবার নেই। আমি লন্ডনের কাছেই কিংস্টন সারেতে থাকি। এই নিন আমার কার্ড। ডাক্তার পার্স থেকে কার্ডটা বের করে আরতিদির হাতে দিয়ে বললেন, যেদিন খুশি যখন ইচ্ছে আসবেন। খিচুড়ি আর ফ্রায়েড এগ খাইয়ে দেবো, এর চাইতে বেশি রান্না করতে পারি না। আরতিদি একটু অবাক হয়ে প্রশ্ন করেন, আপনি নিজেই রান্না করেন? তবে কে করবে? এ প্রশ্নের উত্তর কে দেবে? আরতিদির কাছে অন্তত এ প্রশ্নের উত্তর ছিল না। তবুও একটু ভেবে বললেন, ঠিক আছে, আমি গিয়ে আপনাকে ভালো করে রান্না করে খাইয়ে আসব। সত্যি? আমি কি মিথ্যে বলছি? তা নয়, তবে হয়তো তা সম্ভব হবে না। কেন? কেন তা জানতে চাইবেন না। ডাক্তারের কথায় আরতিদি একটু অবাক হলেন, একটু ভাবলেন, মনে একটু খটকা লাগলো। জিজ্ঞেস করলেন, কেন বলুন তো? ডাক্তার একটু হাসল, বলল, লন্ডনে গিয়ে বোধহয় আমাকে মনে রাখার অবকাশ আপনার হবে না, হয়তো প্রয়োজনও হবে না। এবারও ঠিক বুঝতে পারলেন না আরতিদি, মনের মধ্যে খটকা থেকেই গেল, কিন্তু তবুও আর প্রশ্ন করলেন না। একটু পরে ডাক্তার নিজেই আবার বলেছিল, লন্ডন তো শহর নয়, একটা বিরাট চিড়িয়াখানা। এই চিড়িয়াখানায় ইয়ং ছেলেমেয়েদের মাথা ঠিক রাখা বড় মুশকিল হয়। তাই তো বলছিলাম, লন্ডনে গিয়ে হয়তো আমাকে আর মনে পড়বে না। কথাটার ইঙ্গিত বুঝতে কষ্ট হয়নি আরতিদির। অন্যমনস্ক ভাবেও নিজের দেহের উপর দিয়ে একবার চোখ বুলিয়ে নিলেন। মুহূর্তের জন্য মনে পড়ল ইউনিভার্সিটির দিনগুলো। এই দেহটার জন্যই কি ছেলেরা একটু চঞ্চল হতো আমাকে দেখে? ক্যান্টিনের কোনায় কি এই জন্যই ওরা দল বেঁধে ফিসফিস করে কথা বলতো? অসীম কি এই দেহের আকর্ষণেই আমার কাছে এসেছিল? সে কি এই দেহটার জন্যই বুধবারের দুপুরবেলা পাগল হয়ে উঠত? লন্ডনে গিয়েও কি? আরতিদি আর ভাবে না, ভাবতে পারে না, ভাবতে চায় না। মুহূর্তের একটু উত্তেজনায় সারা শরীরটা কেঁপে ওঠে। হঠাৎ ডাক্তারের হাতটা চেপে ধরে বলে, আপনি তো আছেন, ভয় কি আমার? ডাক্তার চমকে ওঠে। আরতিদিও লজ্জা পান। আস্তে হাতটা সরিয়ে নিয়ে মুখটা নিচু করেন। এতক্ষণ শুনলেন যৌবন নিকুঞ্জে উপন্যাসটির 2য় পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।